জয়েন করতে যাব, এখন আবার কে এসে এলো রে? পাখিবার জয়েন তো 10 মিনিট পরে জয়েন করছিস, 10 মিনিট পরে জয়েন করছিস। এই তো মিশনের ছেলে, হ্যাঁ তুই? তাই তো, তো হবে। লেখাপড়াটাকে সিরিয়াস না নিলে উঠতে দেরি হতো না, সিরিয়াস না নেওয়ার জন্য উঠতে দেরি। আচ্ছা বলো, আগের দিনে কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আগে বলে নাও। আগের দিনে কারো যদি কিছু বুঝতে অসুবিধা থাকে বলে নাও। আর ওই আমি যেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যারা আগে আমার ক্লাস করনি আর কি, তারা যদি আবার করতে চাও তাদের শনিবার সন্ধ্যাবেলা 8টা থেকে ক্লাসটা নেওয়া হচ্ছে। আমি গতদিন লিঙ্ক দিয়েছিলাম, মানে দু একজন জয়েন করেছিল। হ্যাঁ, তোমরা যদি জয়েন করতে চাও মানে একটুখানি, আমি যদি ভুলেও যাই, হ্যাঁ তুমি আমাকে একটুখানি জানিয়ে দেবে যে স্যার আজকে তো ক্লাস আছে, মানে শনিবার সন্ধ্যাবেলা 8টা থেকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা পড়ানো হচ্ছে। ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট পার্টিকুলারলি যাদের ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স এই সেমিস্টারে আছে, আমরা আগে দুবার পড়িয়েছিলাম, ঠিক আছে? তারপরেও যাদের হয়নি বা এই সেমিস্টার থেকে নতুন জয়েন করেছো, তারা চাইলে শনিবার সন্ধ্যাবেলা 8টা থেকে ক্লাসটাকে করবে। আমি যদি লিঙ্ক দিতে ভুলেও যাই, আমাকে লিঙ্ক চেয়ে নেবে, ঠিক আছে? আর সেকেন্ড ল থার্মোডাইনামিক্স থেকে বাকি যে পার্টটা আছে, আমি তো আগের দিন বলেইছিলাম কেমন করে কি করবো টরবো, আমরা সেই রকম ভাবে করছি আর কি। আর যাদের এছাড়া আরো এটা ওটা সেটা আছে, আমি সব করে দেবো, কোয়ান্টাম টোয়ান্টাম সব করে দেবো, টেনশন করো না। হ্যাঁ, ক্লাসটাই তো শুরু হচ্ছে, আস্তে আস্তে করতে থাকো, দেখবে সব এক্সট্রা ক্লাস নিয়ে নিয়ে সেই নিয়ে সব আমি করে দিচ্ছি আর কি। চলো তাহলে বলো, আগের দিনে কিছু ডাউটস আছে কিনা বলো, সিরিয়াসলি বলো। কি কিছু সমস্যা আছে? নাই তো? ভালো, তাহলে খুবই ভালো। নো ডাউটস, পড়াশোনা করছো না মনে হচ্ছে, ওখানে কোনো ডাউটস থাকছে না। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা কভার করতে চলেছি, টপিকস টু বি ডিসকাসড। আজকে আমি যে জিনিসটা কভার করতে চলেছি, তাতে আমি লিখেছিলাম প্রথমেই আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্স অফ কেলভিন প্লাঙ্ক অ্যান্ড ক্লসিয়াস স্টেটমেন্টস অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। হ্যাঁ, ইকুইভ্যালেন্স অফ কেলভিন প্লাঙ্ক অ্যান্ড ক্লসিয়াস স্টেটমেন্টস অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এইটা একটা প্রথম পার্ট যেটা আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এইটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি এমনিতে দেখো নর্মাল ইঞ্জিন, হিট পাম্প, রেফ্রিজারেটর এইসব নিয়ে কথাবার্তা বলেছিলাম। এবার আমি স্পেশাল কিছু ইঞ্জিন নিয়ে কথাবার্তা বলবো। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন। তাহলে কার্নো ইঞ্জিন এইটাকে নিয়ে জাস্ট আলোচনা আর কি। কার্নো ইঞ্জিন তার এফিসিয়েন্সি নিয়ে আলোচনা করা, কার্নো থিওরি নিয়ে কথাবার্তা বলা এবং তার প্রুফগুলোকে করা, এটা। এবং এইখান থেকে কেমন করে তোমার কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট বা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, সেটা বেসিক্যালি হচ্ছে তোমার কার্নোস থিওরেম, তার যে অ্যাকচুয়ালি কন্টিনিউয়েশন আর কি, বা তার যে কনসিকুয়েন্সে, সেটা তুমি বুঝতে পারবে। আসলে আমরা যখন ইন্ট্রোডাকশন দিয়েছিলাম থার্মোডাইনামিক্সের শুরুতে, একদম শুরুতে, তুমি এটা খেয়াল রাখবে যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি 1823-24 সেই সময় বিজ্ঞানী শডি কার্নো, সে কার্নো ইঞ্জিন নিয়ে যে জেনারেল থিওরেমগুলো দিয়েছিল, তার উপরে বেশ করেই কিন্তু বেসিক্যালি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা এসেছে। কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট বা ক্লসিয়াস স্টেটমেন্ট সেটা হচ্ছে 1850 সময় ডেভেলপ করা বা স্টেটমেন্টগুলোকে দেওয়া, কিন্তু মানে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের বেসিসটা কিন্তু এসে গিয়েছিল 1823-24 এই সময় বিজ্ঞানী শডি কার্নো, সে তার যে কার্নো ইঞ্জিন নিয়ে যে থিওরেমটাকে দেওয়া, তার জেনারেলাইজেশন থেকে আর কি।
আমাদের টোটাল আজকে এই জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা হবে। আমরা প্রথমে ইকুইভ্যালেন্স অফ কেলভিন ফার্স্ট এবং ক্লসিয়াস কেলভিন নিয়ে কথাবার্তা বলবো। তারপরে আমি কার্নো ইঞ্জিন এবং সেই রিলেটেড যা কিছু করা যায়, কার্নো ইঞ্জিন নিয়ে প্রচুর পরীক্ষার কোশ্চেন্স পড়ে, হ্যাঁ, সেইখানে আমরা আজকে মেনলি ফোকাসটা করবো আর, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স অফ কেলভিন প্লাঙ্ক এবং ক্লসিয়াস স্টেটমেন্ট। Equivalence of Kelvin-Planck statement and Clausius statements of second law of thermodynamics। এইটা একটুখানি ভালো করে দেখেন, এইগুলো একটু ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করবে। সেকেন্ড ল থেকে না প্রচুর মিসকনসেপশন তৈরি হয় ব্যাপারটাকে ঠিক ঠিক করে না বোঝার জন্য। আমি আমার মতো করে লজিক্যালি তোমাদের ব্যাপারটাকে বলার চেষ্টা করছি, হ্যাঁ, কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে তুমি আমায় বলবে। ধরো যে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাদের ইকুইভ্যালেন্সটাকে দেখানো, তুমি 10টা বই করলে 10 রকম ভাবে করা আছে। আমি আমার মতো করে একটা লজিক খাড়া করে করবো, সেটা দেখবে, যে লজিকটা তুমি কিছুটা জিম্যানস্কির বইয়ে পাবে, হ্যাঁ, সেটা আমরা একটুখানি দেখে নিই। তাহলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে যে তোমার কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটা কি। আগে স্টেটমেন্ট দুটো একটুখানি আমরা রিভিজিট করে নিই। কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা কি? এটা ছিল হচ্ছে, it is impossible to construct a mechanical device which operates in a cycle. It is impossible to construct a mechanical device which operates in a cycle to have its only effect to take some heat from high temperature reservoir and transform this heat completely into work। মানে এই যে হিটটা নিল পুরোটাকে ওয়ার্কে কনভার্ট করছে, মানে বেসিক্যালি সিঙ্কে সে কিছু ছাড়ছে না। তার মানে যেটা হচ্ছে নো হিট ইজ রিলিজ টু লো টেম্পারেচার রিজার্ভার। মানে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে পুরোটাকে ওয়ার্কে কনভার্ট করে ফেললো, অর্থাৎ এফিসিয়েন্সিটা 1 হয়ে গেল, সিঙ্কে সে কিছু ছাড়লো না। এরকম কোনো ইঞ্জিন তৈরি করতে পারা যাবে না, সেটা বেসিক্যালি তোমার কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট। মানে ধরো যদি এরকম হয় যে তুমি বেশ খাচ্ছ দাচ্ছ, পুরো খাবারটাই তুমি হজম করে ফেলছো, তোমার দিনের পর দিন কোনো পটি হচ্ছে না, সেটা কি কোনো স্বাস্থ্যের লক্ষণ না অস্বাস্থ্যের লক্ষণ বলো? জয়ন্ত, অস্বাস্থ্যের লক্ষণ। মানে এই এই কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট বেসিক্যালি সেটাই বলছে যে তুমি খেলে পুরোটা কি হজম করে ফেললে, একটুও পটি করছো না, সিঙ্কে কিছু ছাড়ছো না, এটা হলে গন্ডগোল, ঠিক আছে। এবং এটা দেখো মানে তোমার যেমন এটা করে মানুষ বাঁচতে পারে না, তেমন সকল কোনো একটা সাস্টেনেবল কিছু, মানে একটা ইঞ্জিন বা মেশিন, সেটা সাইক্লিক্যালি কাজ করবে, একই কাজ বারবার 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 করবে। তার মানে তুমি খাবে, তার কিছুটা তোমার এনার্জিতে কনভার্টেড হয়ে শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালানোর জন্য কাজে লাগবে, কিছুটা পটি করবে, আবার পরের দিন খাবে, আবার কিছুটা কাজ হবে, কিছুটা পটি করবে। এই প্রসেসটা তোমার সাইক্লিক্যালি চলতে হবে চলতে হবে চলতে হবে। তুমি হচ্ছে পটি করছো না করছো না করছো না, হ্যাঁ, এরকম করে কদিন চলবে? 2-4 দিন, 5 দিন, 7 দিন পরে দেখবে পেট ফুলে মারা পড়ছে, মাল্টি অর্গান ফেলিওর হয়ে তুমি বেসিক্যালি মারা যাবে। সেটা কোনো কাজের কথা না। সেটাই বলছে যে তোমার সিঙ্কে কিছুটা ছাড়তে হবে, একটু পটি তোমাকে করতেই হবে আর কি, হাউএভার স্মল। যে যত ভালো ইঞ্জিন সে তত মানে খেয়ে ম্যাক্সিমামটি হজম করে ফেলবে, অল্প পটি করবে। আর যে খারাপ ইঞ্জিন সে বেসিক্যালি
কি হবে, মানে তার যে পেট রোগা আর কি, যা খাবে তার ম্যাক্সিমামটাই পটি হয়ে বেরিয়ে যাবে, কোনো খাবারই সে বেসিক্যালি ওয়ার্কে কনভার্ট করতে পারবে না। যাই হোক না কেন, পটি তোমাকে কিছুটা করতেই হবে, সেটাই বেসিক্যালি কেলভিন পার্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল থার্মোডাইনামিক্স। দেখো, আচ্ছা, আর হচ্ছে তোমার ক্লসিয়াস স্টেটমেন্ট। ধরো ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, ক্লসিয়াস স্টেটমেন্ট কি বলে? ইট ইজ ইম্পসিবল টু construct a mechanical device which operates in a cycle and has its only effect to extract some heat from low temperature reservoir and transfer this heat into high temperature reservoir, or no work is done অন দ্য সিস্টেম। সিস্টেমটার মধ্যে তোমার কোনো ওয়ার্ক তুমি করছো না, মানে কোনো ওয়ার্ক না করে লো টেম্পারেচার রিজার্ভার থেকে কিছুটা হিট নিয়ে তুমি হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে দিলে এটা কখনো তোমার সম্ভব নয়। হ্যাঁ, মানে বেসিক্যালি হচ্ছে যে তুমি এমন কোনো ফ্রিজ তৈরি করতে পারবে না যে ফ্রিজতে কোনো ইলেকট্রিসিটি কনজাম্পশন নেই, কিন্তু ফ্রিজের ভেতরটা কন্টিনিউয়ালি ঠান্ডা হয়ে হয়ে আসছে, আর তোমার এটা মানে সারাউন্ডিংটা তোমার গরম হতে থাকছে, বা লো টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে দিচ্ছ, তোমাকে কিছু ওয়ার্ক করতে হচ্ছে না, এটা জাস্ট সিম্পলি সম্ভব নয়। আর ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেটস ইন এ সাইকেল and which has its only effect and which has its only effect to extract some heat from low temperature reservoir and transfer this heat into high temperature reservoir. No work is done on the system. আচ্ছা, অনলি এফেক্ট বলে দিয়েছি, মানে এই লাস্ট লাইনটা লেখা না লেখা সমান, তবু মানে এখানে অনলি বলতে কি বুঝছি যে এর সাথে আর কি হতে পারত, সেইটার জন্য আমি ব্র্যাকেটের মধ্যে নো ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম এখানে বলি। আচ্ছা, এবারে এই যে দুটো স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলা হয়েছে, দেখো দুটো স্টেটমেন্ট কিন্তু দুটো ডিফারেন্ট কনটেক্সটে তৈরি করা, তাই তো? কেলভিন পাম্প স্টেটমেন্ট ইঞ্জিনের এফিসিয়েন্সি কি হতে পারে তার কনটেক্সটে, ক্লসিয়াস স্টেটমেন্ট হচ্ছে এটা হিট পাম্প বা রেফ্রিজারেটর তার বেসিক্যালি পারফরমেন্স, বেস্ট পসিবল পারফরমেন্স কি হতে পারে তার রেসপেক্টে জাস্ট ডেভেলপ করা, এবং পরিষ্কার বুঝতে পারছো এই দুটো কিন্তু তোমার একদমই মানে মানে দুটোই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স স্টেটমেন্ট, বাট কিন্তু দুটো ডিফারেন্ট কনটেক্সটে করা, তারা ইকুয়াল তো নয়, বাট ইকুইভ্যালেন্ট কিনা সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমাকে যেটা দেখাতে হবে যে এই দুটো স্টেটমেন্ট বেসিক্যালি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তাহলে যেটা আমাদের দেখাতে হবে যে we have to show that Kelvin-Planck statement and Clausius statement of second law of thermodynamics of second law of thermodynamics are equivalent. We have to show that Kelvin-Planck statement and Clausius statement of second law of thermodynamics are equivalent. আর এটা দেখানোর জন্য তোমাকে কিভাবে এগোতে হবে দেখো, to show this you have to
শো দ্য ফলোইং কি সেটা? প্রথমে হচ্ছে যে ইফ কেলভিন স্টেটমেন্ট ইজ ট্রু, then Clausius statement is also true. 2 নম্বর হচ্ছে if Clausius statement is true, then Kelvin-Planck statement is also true. মানে একটা ঠিক হলে আরেকটাও ঠিক, সেটা অটোমেটিক্যালি দেখাতে হবে। মানে একটা ঠিক সেটা অটোমেটিক্যালি ইমপ্লাই করবে সেকেন্ডটা ঠিক। 3 নম্বর হচ্ছে যে if Kelvin-Planck statement is false, then Clausius statement is also false. আর 4 নম্বর হচ্ছে if Clausius statement is false, then Kelvin-Planck statement is also false. এইটা তো এই 4টে জিনিস তোমাকে যদি একসাথে দেখাতে পারো, হ্যাঁ, তাহলে তুমি বলবে যে তারা ইকুইভ্যালেন্ট। মানে একটা ঠিক হলে আরেকটা ঠিক, একটা ভুল হলে আরেকটা ভুল। আর এই যে প্রথম যে দুটো, এইগুলো দেখানো খুব ইজি, এটা ট্রিভিয়ালি ট্রু। মানে একটা যদি ট্রু হয় তাহলে একটা অটোমেটিক্যালি ট্রু হবে, সেটা তুমি ইজিলি দেখাতে পারো। তাহলে আমরা মূলত এই দুটো দেখাবো। যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে পরের দুটো দেখানো হয়, পরের দুটো দেখিয়ে বলে দেওয়া হয় সিমিলারলি 1 নম্বর 2 নম্বরকে দেখানো যাবে, কারণ 1 নম্বর 2 নম্বরটা রিলেটিভলি অনেক সহজ। তা 3 নম্বর 4 নম্বরটাকে দেখাবো, দেখি তারপর বলবো 1 নম্বর 2 নম্বরটাকে এরকম ভাবে দেখানো যাবে। সেখান থেকে আমি বলে দেবো যে হ্যাঁ, দুটো স্টেটমেন্ট হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট হচ্ছে। তাহলে আমরা বেসিক্যালি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার 3 নম্বর এবং 4 নম্বর। তাহলে প্রথমে যেটা দেখাতে চাইছি হচ্ছে 3 নম্বর। 3 নম্বরটা হচ্ছে if Kelvin-Planck statement is false, then Clausius statement is also false. If Kelvin-Planck statement is false, then Clausius statement is also false. এই পার্টটাকে আমি প্রথমে দেখাতে চাইছি। আচ্ছা, মানে বেসিক্যালি দেখো তাহলে Kelvin-Planck statement কি বলে? Kelvin-Planck statement বলে যে তুমি এমন কোনো ইঞ্জিন তৈরি করতে পারবে না যে হাই টেম্পারেচার ইকুইভ্যালেন্ট থেকে হিট নিয়ে লো টেম্পারেচার ইকুইভ্যালেন্ট কিছু ছাড়বে না, অথচ পুরোটাই ওয়ার্কে কনভার্ট করে দেবে, এরকম ইঞ্জিন থাকতে পারে না। আর এই যে থাকতে পারে না, আমরা জাস্ট তার উল্টোটা থেকে স্টার্ট করব। আমি বলবো যে হ্যাঁ, এরকম একটা আমি ইঞ্জিন তৈরি করে ফেলেছি। আমি যেটা করছি সেটা হচ্ছে এরকম যে তোমার এই ধরো এটা তোমার হাই টেম্পারেচার রিজার্ভার, এটা লো টেম্পারেচার রিজার্ভার, এর টেম্পারেচার T2, এর টেম্পারেচার T1, যেখানে T2টা গ্রেটার দ্যান T1। তাহলে এবারে কি করছি না, এর মধ্যে তুমি একটা ইঞ্জিন নিলে, যে ইঞ্জিনটা সে বেসিক্যালি কি করছে, যে হাই টেম্পারেচার ইকুইভ্যালেন্ট থেকে হিট নিয়ে পুরোটাই কি ওয়ার্কে কনভার্ট করে ফেললো, হ্যাঁ, সিঙ্কে সে কিছু ছাড়লো না। ধরো এইখানে তুমি একটা ইঞ্জিন কনসিডার করছো, ধরে নাও ই বা কিছু একটা ইঞ্জিন কনসিডার করলে, যে ইঞ্জিনটা হাই টেম্পারেচার ইকুইভ্যালেন্ট থেকে ধরে নাও Q2 অ্যামাউন্টের হিট দিল, সে লো টেম্পারেচার ইকুইভ্যালেন্ট কিচ্ছু ছাড়লো না, আর মাঝপথে কিছুটা ওয়ার্ক করে ফেললো। সেটা কতটা? সেটা বেসিক্যালি তোমার Q2 এর সঙ্গে এক্স্যাক্টলি সমান। মানে যতখানি হিট নিয়েছে পুরোটাকে ওয়ার্ক করে ফেলছে, সিঙ্কে কিছু ছাড়ছে না। মানে সিঙ্কে সে কি করছে না, দেখো কিছু সময় ছাড়ছে না। এটা ঠিক আছে? তাহলে পরিষ্কার হচ্ছে এই যে ইঞ্জিনটা সে বেসিক্যালি তোমার Kelvin-Planck স্টেটমেন্টকে ভায়োলেট করছে, তাই তো? তাহলে আমি এইভাবে লিখছি, ধরো লেট আস কনসিডার an engine E which takes Q2 amount of heat
from high temperature reservoir and transform this heat completely into what? এটা no heat is released to লো টেম্পারেচার রিজার্ভার বা লো টেম্পারেচার রিজার্ভার কিন্তু কোনো হিট কিন্তু রিলিজ হচ্ছে না। তাহলে তাহলে এই যে ইঞ্জিনটা আমি এখানে বললাম যে হাই টেম্পারেচার রিজার্ভার কিউ টু হিট নিয়ে পুরোটা কি ওয়ার্কে কনভার্ট করে ফেললো, লো টেম্পারেচার রিজার্ভারে কিছুটা ছাড়ছে না, তাহলে দিস ভায়োলেটস কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট of second law থার্মোডাইনামিক্স। এটা তোমার সকল যেটা কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল থার্মোডাইনামিক্সকে ভায়োলেট করছে, তাই তো? ঠিক আছে তো? হলো? আচ্ছা, এবারে দেখো আমি এইটার সাথে একটা সকল হিট পাম্প কাপল করলাম। যে হিট পাম্পটা কি করে, কাপল করলাম যে হিট পাম্পটা কি করবে, যে হিট পাম্পটা হচ্ছে লো টেম্পারেচার রিজার্ভার থেকে কিছুটা হিট নেবে। যদি আমি এখানে কিছুটা ওয়ার্ক করি, ধরে নাও আমি এখানে একটা ওয়ার্ক করছি, যে ওয়ার্কটা হচ্ছে এক্স্যাক্টলি এখানে যতখানি ওয়ার্ক পেয়েছিলাম ততখানির সঙ্গে সমান, এতখানি পরিমাণ ওয়ার্ক করলাম। তবে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে এই যে হিট যেটাকে নিল আর এই যে ওয়ার্কটা দুটোকে যোগ করলে এখানে যতখানি হিট পৌঁছাবে তাহলে কতখানি এখানে পৌঁছে যাবে, কিউ টু প্লাস কিউ অ্যামাউন্টের হিট এখানে জাস্ট পৌঁছে যাবে। দেখো নর্মাল যে হিট পাম্পের যে কনস্ট্রাকশন, হিট পাম্পের কনস্ট্রাকশন এটাই হয় যে জাস্ট আমি ডব্লিউ পরিমাণ ওয়ার্ক করলাম, তার জন্য কিছুটা হিট লো টেম্পারেচার রিজার্ভার থেকে বেরিয়ে হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে গেল। তাহলে পরিষ্কার যেটা হচ্ছে যে তোমার এই যে ডব্লিউ আর এই যে কিউ ওয়ান এই দুটোকে যোগ করলে যেটা হচ্ছে কিউ টু প্লাস কিউ ওয়ান, ততখানি হিটই তোমার হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছাবে। তাহলে এই যে ভাবাটা, এটা কোনো অসুবিধা নেই, এটা একদম ঠিকঠাক কনস্ট্রাকশন, তাই তো? তাহলে এবারে এর সাথে আমি কি করছি যে লেট আস নাও couple a heat pump with the engine, the heat pump takes Q1 amount of heat from low temperature reservoir and transfer Q2 plus Q1 amount of heat to low temperature reservoir when W equal to Q2 amount of work is given to the heat pump। তাহলে আমি কিউটা অ্যামাউন্টের ওয়ার্ক যদি দিই তাহলে কিউ আর হিট সে লো টেম্পারেচার রিজার্ভার থেকে নিয়ে হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে দিল। এটা তাহলে একটা ইঞ্জিন যেটা গন্ডগোলের, আর হিট পাম্প যেটা নিয়েছে তাকে হিট পাম্পটার মধ্যে কিন্তু কোনো গন্ডগোল না, মানে ইন্ডিভিজুয়াল হিট পাম্পটাকে তুমি কনসিডার করো, হিট পাম্পটার মধ্যে কি কোনো গন্ডগোল আছে? কোনো গন্ডগোলটি নেই। হিট পাম্প আমরা যখন আগের ক্লাসে আমি একটা হিট পাম্প কনস্ট্রাক্ট করেছিলাম তো এক্স্যাক্টলি এটাই করেছিলাম, তাই না? এটা হিট পাম্পটার মধ্যে কোনো গন্ডগোল নেই, ইঞ্জিনটার মধ্যে গন্ডগোল আছে, ঠিক আছে? আর এবারে আমি ইঞ্জিন হিট পাম্প কাপেলটাকে জাস্ট কনসিডার করবো। লেট আস কনসিডার the ইঞ্জিন হিট পাম্প কাপল। আচ্ছা, যে ইঞ্জিন হিট পাম্প কাপেলটা খেয়াল করে দেখো, যেটা হচ্ছে যে তোমার এই যে ইঞ্জিন হিট পাম্প কাপেলটা দেখো লো টেম্পারেচার রিজার্ভার কিছুটা হিট কিন্তু আলটিমেটলি নিয়েছে, তাই তো? তাহলে লেট আস কনসিডার দ্য ইঞ্জিন হিট পাম্প কাপল হুইচ behaves as a composite heat pump। মানে তুমি দেখবে যে লো টেম্পারেচার রিজার্ভারে যদি হিট ছাড়া হয় তাহলে সেটা একটা কম্পোজিট ইঞ্জিন হবে, আর লো টেম্পারেচার রিজার্ভার থেকে হিট যদি এক্সট্রাক্টেড হয়ে যাচ্ছে তাহলে এটা একটা কম্পোজিট হিট পাম্পের মতো কাজ করবে, ঠিক আছে? বিহেভস অ্যাজ এ কম্পোজিট হিট পাম্প।
But this couple takes Q1 amount of heat from low temperature reservoir. হিট কারণ এখানে দেখো Q1 অ্যামাউন্ট অফ হিট বেরোলো, এখানে কিন্তু কিছু ঢোকেনি, তার মানে আলটিমেটলি বেরোলো কতটা Q1। আচ্ছা, হিট রিলিজ টু হিট মানে অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার টু হাই টেম্পারেচার রিজার্ভার amount of heat transferred to high temperature reservoir সেটা কত তোমার দেখো গেল হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q1, আর ওখান থেকে বেরিয়ে গেছে কতটা না Q2। এখানে গেল কতটা Q2 প্লাস Q1, বেরিয়ে গেল কতটা না Q2, তাহলে কত হলো সেটা Q1 এর সঙ্গে সমান হলো। আর ওয়ার্ক ডান কতটা, ওয়ার্ক ডান হচ্ছে তোমার Q2 মাইনাস Q2 ইকুয়াল টু 0। আর তুমি এখানে দিচ্ছ Q2, পেয়ে গেলে Q2, তাহলে ওয়ার্ক আলটিমেটলি দিলে কতটা 0। তার মানে কি হলো, তার মানে এটা দাঁড়াচ্ছে দিস মিনস we have constructed a mechanical device মানে যে ইঞ্জিন হিট পাম্প কাপেলটা তারা অ্যাজ এ হোল তো একটা সাইকেলে কাজ করছে, আর দিস মিনস উই হ্যাভ কনস্ট্রাক্টেড a mechanical device which operates in a cycle and which has its only effect to extract some heat from low temperature reservoir, extract some heat from low temperature reservoir and transfer this heat to high temperature reservoir. No work is done on the system. যেটা পারা যাবে না বলেছিলাম ক্লসিয়াস স্টেটমেন্ট বলে, ইট ইজ ইম্পসিবল, কিন্তু দেখো তখন ইঞ্জিন হিট পাম্প কাপেলটা বেসিক্যালি সেই কাজটাকে করে দিল। তার মানে কি দাঁড়াচ্ছে দিস ভায়োলেটস ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো দেখো এই যেটা হলো, এটা দেখো তোমার সকল এটাকে ভায়োলেট করো, মানে ক্লসিয়াস স্টেটমেন্টটাকে তোমার ভায়োলেট করে গেল। তাহলে আমি এমন একটা ইঞ্জিন দিয়ে স্টার্ট করেছিলাম যে ইঞ্জিনটা হচ্ছে কেলভিন পাম্প স্টেটমেন্টকে ভায়োলেট করছিল, মানে ইঞ্জিনের কনস্ট্রাকশনটাকে হচ্ছে এমন নিয়েছি যাতে করে সেটা কেলভিন পাম্প স্টেটমেন্টকে ভায়োলেট করে। এবার তার সাথে আমি যেটা হয় না, মানে এই যে কেউ মনে করতে পারে যে আপনি এক্সট্রা হিট পাম্পটা এখানে নিলেন কেন, এগুলো কি বলতো সে জিওমেট্রিতে প্রুভ করার সময় যেমন কিছু এক্সট্রা ড্র করতে হয় না, এরকম তুমি তো সবসময় করতেই পারো যে উমুকের সঙ্গে প্যারালাল একটা লাইন টানলে বা পারপেন্ডিকুলার বাইসেক্টটা তুমি আঁকলে, তাহলে তোমার জিওমেট্রিতে বিভিন্ন থিওরেম প্রুভ করার সময় বা উপপাদ্য প্রুভ করার সময় তুমি ইচ্ছা হলে তুমি এক্সট্রা ড্র করতেই পারো। এবং এক্সট্রা ড্র যেটা করা সেটা কিন্তু তোমার কোনো ফিজিক্সকে ভায়োলেট না করে, ম্যাথমেটিক্সকে ভায়োলেট না করে, সেটা তোমার সাডেনলি কোনো অসুবিধা নেই, তোমার সুবিধাতে করবে। এইখানে একটা ঠিক হিট পাম্প এই ইঞ্জিনের সাথে কাপেল করা, এই ঠিক হিট পাম্পটা কাপেল করা যায় এই জিওমেট্রিতে এক্সট্রা ড্র এর মতো, সেটা আমি করলাম কারণ আমার আলটিমেট ইন্টেনশনটা হচ্ছে যে কোনো একটা সাইক্লিক প্রসেস কনস্ট্রাক্ট করা, যে সাইক্লিক প্রসেসের হচ্ছে লো টেম্পারেচার রিজার্ভার থেকে কিছুটা হিট হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে যাবে, কোনো ওয়ার্ক করবো না,
তাহলে ক্লজ স্টেটমেন্ট ভায়োলেট হচ্ছে সেটা দেখানো যাবে। সেইটার জন্য আমি এই কাজটাকে করেছি। এবং এখানে এই যে চুজ করাটা দেখো, এখানে ডব্লিউ অ্যামাউন্টের ওয়ার্ক জাস্ট বেরিয়ে যাচ্ছিল, মানে কিউ টু অ্যামাউন্টের ওয়ার্ক জাস্ট বেরোচ্ছিল। এখানে যতটা ওয়ার্ক বেরোচ্ছে আমি এক্সাক্ট এখানে ততটা ওয়ার্ক দিলাম, যাতে করে আমি দিনের শেষে দেখাতে পারি যে নেট ওয়ার্ক চেঞ্জ যেটা এই সিস্টেমের ক্ষেত্রে সেটা হচ্ছে বেসিক্যালি জিরো, বা সাইকেলের ক্ষেত্রে সেটা হচ্ছে জিরো। হ্যাঁ, কারণ আমার আলটিমেট ইন্টেনশন হচ্ছে ক্লজ স্টেটমেন্টটা ভায়োলেট হচ্ছে সেটা দেখানো। তো সাডেনলি কোনো ওয়ার্ক করা যাবে না, কিন্তু লো টেম্পারেচার ইকুইভ্যালেন্টে কিছু দেখি হাই টেম্পারেচার ইকুইভ্যালেন্টে পৌঁছে যাবে। সেখানে এক্সট্রা ডট করা এবং এখানে এই ডব্লিউটাকে প্রথমে ফিক্স করে দেওয়া, এখানে যতখানি হিট বেরোচ্ছে এর যতখানি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছে, এখানে ততখানি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করতে হবে। তার মতো করে বাকি সব কিছু সেট আপ করা আর কি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে কেন মানে ক্লসিয়াস স্টেটমেন্ট কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ভুল হলে ক্লসিয়াস স্টেটমেন্ট ভুল হচ্ছে, এবং কেন আমি এই টাইপের এক্সট্রা ড্রয়িংটা করেছি, বা কেন আমি জাস্ট মানে যখন তুমি করবে তখন তোমার ইন দ্য ব্যাক অফ ইউর মাইন্ড তোমার মাথায় থাকবে যে আমি আলটিমেটলি ক্লসিয়াস স্টেটমেন্টে ভায়োলেশন দেখাতে চাইছি, যাতে করে কোনো ওয়ার্ক আলটিমেটলি করা যাবে না। সেখানে এখানে যতখানি ওয়ার্ক তুমি পেয়েছিলে এখানে ততখানি ওয়ার্ক দিয়ে দাও, তার মতো করে তুমি জাস্ট লো টেম্পারেচার কিভাবে কিছুটা হিট জাস্ট হাই টেম্পারেচার কিভাবে পৌঁছে দাও করে, এবার পুরো কাপেলটা তুমি দেখতে পেলে যে ক্লসিয়াস স্টেটমেন্টটা ভায়োলেট করে গেল। বুঝতে পারা গেছে এই পুরো জিনিসটা? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা, তারপরে দেখো নেক্সটটা, যে মানে যেটা ক্লসিয়াস স্টেটমেন্ট ভুল হলে কেলভিন মানে আমি নেক্সট যেটা দেখাবো যে ক্লসিয়াস স্টেটমেন্ট ভুল হলে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টও ভুল হবে। তাহলে ইফ Clausius statement is false, then Kelvin-Planck statement is also false. এইটা আমরা এবার দেখাবো। ঠিক একই রকম করে তুমি একটা সেট আপ লেখো, হাই টেম্পারেচার রিজার্ভার, যার টেম্পারেচার T2, আর লো টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T1। আচ্ছা, এটা বাঁ দিক বা ডান দিকে যেখানে তুমি করো, ধরো এটাকে দেখানোর জন্য তুমি ওই একটা প্রথমে মানে ক্লসিয়াস স্টেটমেন্টটা ফলস, তার মানে তুমি এমন একটা নেবে, মানে ধরো হিট পাম্প নেবে দাদা, হিট পাম্পটা ডান দিকে দেখি, ধরো একটা হিট পাম্প বলতে পারে, রেফ্রিজারেটর বলতে পারে, যা খুশি আর একটা হিট পাম্প নেবে। এই হিট পাম্পটা লো টেম্পারেচার রিজার্ভারে কিছুটা হিট দিল, ধরো Q1 অ্যামাউন্টের হিট নিল, হাই টেম্পারেচার রিজার্ভারে সে পুরো হিটটা ছেড়ে দিল, এবং তুমি যে ওয়ার্কটাকে করবে ভেবেছিলে এই ওয়ার্কটা এখানে তোমাকে কিছু করতে হচ্ছে না, আর এখানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম যেটা সেটা তোমার বেসিক্যালি কিছু নেই। তাহলে এই যে হিট পাম্পটা যে লো টেম্পারেচার রিজার্ভারে Q1 হিট নিয়ে হাই টেম্পারেচার রিজার্ভারে Q1 হিট পাঠিয়ে দিল, কোনো ওয়ার্ক তোমাকে করতে হলো না, this actually violates the Clausius statement of second law of thermodynamics. তাহলে কি হলো? We have constructed a heat pump which extract Q1 amount of heat from low temperature reservoir and transfer this heat to high temperature reservoir. No work is done on the system. এটা তাহলে কি হলো, আমি এমন একটা হিট পাম্প তৈরি করলাম যে লো টেম্পারেচার রিজার্ভার থেকে Q1 হিট নিল,
হাই টেম্পারেচার রিজার্ভারে Q1 হিট পৌঁছে দিল, কোনো ওয়ার্ক করলাম না, ঠিক আছে, তাহলে দিস violates Clausius statement of second law of thermodynamics. এটা তোমার this violates the Clausius statement of second law of thermodynamics. ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি এমন একটা হিট পাম্প তৈরি করলাম যে হিট পাম্পটা তোমার Clausius স্টেটমেন্টকে ভায়োলেট করে যাচ্ছে। আচ্ছা, এবার ঠিক আগের মতোই এইখানে কাজ করো, তুমি একটা ইঞ্জিন নাও, একটা ইঞ্জিন এই হিট পাম্পের সাথে কাপেল করো। আচ্ছা, যে ইঞ্জিনটা এখানে Q1 অ্যামাউন্টটা হিট জাস্ট ছাড়বে, মানে এখান থেকে যতখানি হিট বেরিয়েছিল এখানে ততখানি হিট ছাড়বে, কারণ দিনের শেষে আমাকে কিছু দেখাতে হবে যে কেলভিন প্লাগ স্টেটমেন্টটা ভায়োলেটেড হবে। তাহলে কেলভিন প্লাগ স্টেটমেন্টটা ভায়োলেটেড হবে সেটা দেখাতে গেলে আলটিমেটলি সিঙ্কে কিছু ছাড়া চলবে না, মানে কিছু পটি করা চলবে না। মানে যতখানি হিট এখান থেকে নিয়েছিল হিট পাম্পটা, ততখানি হিট কিন্তু আমাকে এখানে ফেরত দিতে হবে, ঠিক আছে। এখানে Q1 নিয়েছিল, এখানে Q1 আমি জাস্ট ছেড়ে দিলাম। আচ্ছা, এবারে বাকিগুলো সেই মতো করে আমি অ্যাডজাস্ট করবো মানে নর্মালি যেটা ধরো করে যে এইখান থেকে হয়তো তুমি যদি মনে করো যে Q2 অ্যামাউন্টে হিট নেবে, তো নাও Q2 অ্যামাউন্টে হিট নাও, আর এখানে তুমি একটা ওয়ার্ক করবে, যে ওয়ার্কটা ধরে নাও তোমার Q2 মাইনাস Q1 অ্যামাউন্টের ওয়ার্ক তুমি এখানে ধরো করলে, এটা বাকিগুলো সব ঠিক ঠিক আছে আর কি। কেউ এখন জয়েন করতে চাইছে নাকি? কে রে বাবা এখন জয়েন করতে চাইছে? ঠিক আছে, তাহলে দেখো এই যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটা কোনো গন্ডগোল নেই। যেমন এখানে এই যে হিট পাম্পটা নিচে, হিট পাম্পটা কোনো গন্ডগোল নেই, এখানে ঠিক একই রকম ভাবে। তাহলে আমি এবারে বলছি লেট আস নাও couple an engine with the heat pump that takes Q2 amount of heat from high temperature reservoir এটা releases Q1 amount of heat to low temperature reservoir and work produced W equal to Q2 minus Q1। এই যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা কিন্তু কোনো গন্ডগোল নাই, ঠিক আছে। এই ইঞ্জিনটা যদি দেখো কোনো গন্ডগোল তোমার নেই, হ্যাঁ। এখানে যেমন তোমার এই পার্টিকুলার কেসে তোমার হিট পাম্পটা কোনো গন্ডগোল ছিল না, হ্যাঁ। এখানে কিন্তু তোমার ইঞ্জিনটার মধ্যে কোনো গন্ডগোল নেই। এবারে ব্যাপারটা হচ্ছে ইঞ্জিন হিট পাম্প কাপেলটা, ঠিক আছে। আচ্ছা, সেখানে হচ্ছে যে তোমার দ্য ইঞ্জিন হিট পাম্প কাপল behaves as an composite engine। এটা কিন্তু একটা কম্পোজিট বা রেজাল্টেন্ট ইঞ্জিনের মতো বিহেভ করছে। কেন দেখো, কারণ তুমি হাই টেম্পারেচার রিজার্ভার থেকে দেখো এখানে মানে বেসিক্যালি আলটিমেট বা অন্যভাবে বলতে গেলে এই টোটাল যে সাইকেলটায় দেখো কিছু ওয়ার্ক ডান, সরি এটা একটুখানি উল্টো হয়েছে, সরি এটা এটা অ্যারোটা উল্টো দিকে হয়ে গেছে। হ্যাঁ, এই যে একটা উল্টো দিকে হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছি দেখো এই যে টোটাল সাইকেলটা দেখো ইঞ্জিন হিট পাম্প মিলে আলটিমেটলি কিছু কিছু ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয়েছে। তাহলে ওয়ার্ক ডান যদি বাই দ্য সিস্টেম হয় তাহলে সেটা অবশ্যই একটা ইঞ্জিনের মতো। ওয়ার্ক ডান যদি অন দ্য সিস্টেম হয় তাহলে সার্টেনলি সেটা হিট পাম্প বা রেফ্রিজারেটরের মতো। কিন্তু আলটিমেটলি দেখো এখানে তোমাকে হিট কিছু দিতে হচ্ছে, ওয়ার্ক কিছু দিতে হচ্ছে না, কিন্তু এখানে তুমি ওয়ার্ক কিছুটা পেয়ে গেলে তাহলে আলটিমেটলি ওয়ার্ক তুমি পাচ্ছ, মানে ওটা একটা এফেক্টিভ ইঞ্জিনের মতো বিহেভ করবে।
that the engine heat pump couple behaves as a composite engine. ঠিক আছে, এবারে this couple takes Q2 minus Q1 amount of heat from high temperature reservoir. দেখো এখানে Q2 বেরোলো, এখানে Q1 ঢুকে গেল, তাহলে আলটিমেটলি বেরোলো কতটা? Q2 minus Q1. It takes Q2 minus Q1 amount of heat from high temperature reservoir. ওয়ার্ক প্রডিউস কতটা সেটাও দেখো, সেই Q2 minus Q1 আর হিট রিলিজ টু লো টেম্পারেচার রিজার্ভার কত, সেটা তোমার 0। তবে যতখানি ঢুকতে ততখানি বেরোয়, তাহলে হিট প্রডিউস টু লো টেম্পারেচার রিজার্ভার ইজ 0। তার মানে কি হলো, তোমাকে এটা দাঁড়ালো, দিস মিনস we have constructed a mechanical device which operates in a cycle and which has its only effect to take some heat from high temperature reservoir and convert or transform this heat completely into work. This means we have constructed a mechanical device which operates in a cycle and which has its only effect to take some heat from high temperature reservoir, transform this heat completely into work. মানে no heat is released to low temperature reservoir. ঠিক আছে, এটা তাহলে this violates Kelvin-Planck statement of second law of thermodynamics. দেখো এটা তোমার কি হলো না, কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্টটা ভায়োলেট করে গেল। তার মানে আলটিমেটলি দেখো এই যে ভায়োলেটস কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তারপর তুমি এমন একটা জায়গা থেকে স্টার্ট করেছিলে যেটা তোমার ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে ভায়োলেট করছিল, ঠিক আছে, এবং সেইখান থেকে দেখো তুমি জাস্ট তার সাথে একটা এক্সট্রা ড্র করলে, অর্থাৎ একটা এক্সট্রা তুমি ইঞ্জিন কাপল করলে, যে ইঞ্জিনটার মধ্যে কোনো গন্ডগোল নেই, কিন্তু টোটাল কাপল যেটা বা টোটাল যে মেকানিক্যাল ডিভাইসটা যেটা একটা সাইকেলে কাজ করছে, সে তোমার সকাল কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্টকে ভায়োলেট করে ফেললো। তার মানে পরিষ্কার আমরা যেটা দেখাতে চেয়েছিলাম যে যে তোমার ক্লসিয়াস স্টেটমেন্টটা ফলস হয়, তার কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্টটা ফলস হবে, সেটা তুমি দেখতে পেয়ে গেলে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সিমিলারলি বাকি দুটো দেখানো যায় যে যদি একটা ঠিক হয় আর একটা ঠিক, এন্ড ভাইস ভার্সা। মানে তুমি ধর না এই কিছুই না, মানে একটা ঠিক হলো আর একটা ঠিক, মানে হচ্ছে তুমি যেটা দেখবে যে যদি তোমার এইখানে এই পার্টিকুলার কেসে যে হিট পাম্পটা নিচ্ছে সেটাও ঠিকঠাক, মানে সে কিছুটা হিট নিল, লো টেম্পারেচারে কিছুটা হিট এক্সট্রাক্ট করলো, তুমি কিছুটা ওয়ার্ক করলে, কিছুটা হিট হাই টেম্পারেচার যেভাবে পৌঁছালো, বা এর আগেরটায় যদি তুমি এরকম করে কোনো একটা ইঞ্জিন হাই টেম্পারেচার থেকে কিছুটা হিট নিল, কিছুটা সে ওয়ার্কে কনভার্ট করলো, কিছুটা সে লো টেম্পারেচার রিজার্ভারে ছেড়ে দিল, একদম ঠিকঠাক ইঞ্জিন যদি তুমি না, তুমি কাপেলটাকে যদি কনসিডার করো, তার কোথাও কোনো রকম কিছু গন্ডগোল থাকবে না। ঠিক আছে তো? তার মানে মানে সিমিলারলি এভাবে লিখে দিই, সিমিলারলি we can show that if Kelvin-Planck statement is true, then
Clausius statement is also true and vice versa. Vice versa. Therefore, we can conclude that the Kelvin-Planck statement and Clausius statement of second law of thermodynamics are equivalent. দেখ, এটা যেমন পরীক্ষায় খুব পড়তো, একটুখানি লম্বা হয়ে যায় প্রবলেমটা, হ্যাঁ, সেখানে একটুখানি আগে 5 নম্বর বা 6 নম্বর দিয়ে যদি কোশ্চেন করতো, এটা তো খুব রেগুলার বেসিকে দিত। এখন তোমার ওই ওরকম বড় কোশ্চেন, মানে একটা কোশ্চেনে 5 নম্বর দিল, তোমাকে এটা যেমন দিতে পারে, ঠিক একই রকম করে ওই একটা যে কোনো দিল, বললো যে যদি কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট ফলস হয়, তো দেখাও যে ক্লসিয়াস স্টেটমেন্টটা ফলস, বা ক্লসিয়াস স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্টটা ফলস। তোমাকে এইটা জাস্ট বললো, যে কোনো একটা দেখাতে বললো, দেখিয়ে তোমাকে 2 নম্বর বা 3 নম্বর দিল, তুমি সেই মতো করে পরীক্ষা লিখে ফেলতে পারবে। দেখো তাহলে যে পার্টটা বললাম, এই পার্টটা যদি কারো কিছু অসুবিধা থাকে তো বলে না, বলো, যদি কোনো অসুবিধা থাকে তো বলো। স্যার, যখন ওই কাপেলগুলো তৈরি করছি, তখন যেমন ফার্স্ট এটার ক্ষেত্রে হিট পাম্পটা ধরেই নিচ্ছে যে এলপিআর থেকে কিউ1 পরিমাণ হিটই অ্যাবসর্ব করবে, তো ওটা কি আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারি যে কত করবে? কোনটা বলো, এটা কি হয়েছে? হ্যাঁ, মানে ওটা যে কিউ1, না 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 না, কিউ1 এর তো কোনো মানে নেই। না না, কিউ1 তো একটা ফালতু চয়েস, তুমি যা খুশি ধরো না। এটা তোমাকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই ওভারঅল হিট পাম্পটা কিন্তু সাইক্লিক্যালি কাজ করবে, সেই জন্য টোটাল হিটের চেঞ্জ, টোটাল ওয়ার্কের চেঞ্জ সমান হবে। তুমি যদি কিউ1 না করে যদি কিউ প্রাইম নিতে, কি হতো? কিছুই হতো না। এবার তুমি ওয়ার্কটা করলে তাহলে কিউ ডাবল প্রাইম, তাহলে হিট কতখানি পৌঁছাবে না, কিউ প্রাইম প্লাস কিউ ডাবল প্রাইম। বুঝতে পারছো? মানে তোমাকে যেটা হচ্ছে যে তোমার তো এটা সাইক্লিক প্রসেসে কাজ করছে, সাইক্লিক প্রসেসে কাজ করে ডেল্টা ইউ তো জিরো, তার ডেল্টা ইউ যদি জিরো হয় তাহলে হিটের চেঞ্জ আর ওয়ার্কের চেঞ্জ সমান হবে। তা তোমাকে যা দুটো তোমার তোমার মতো, মানে এই যে তিনটে জিনিসের মধ্যে কতখানি হিট এক্সট্রাক্টেড হবে, কতখানি হিট হাই টেম্পারেচার যেভাবে পৌঁছাবে, আর কতখানি ওয়ার্ক তুমি করবে, এই তিনটের মধ্যে দুটো তোমার হাতে আছে। থার্ডটা তোমাকে সেই মতো করে ঠিক করতে হবে, যাতে করে হিটের চেঞ্জ আর ওয়ার্কের চেঞ্জ সমান হয়, কারণ একটা ইকুয়েশন আছে বলে। ঠিক আছে? আর এবার এই পার্টিকুলার কেসে এইটা কিউ1 নিলাম কি না নিলাম, দিস ইজ আনইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই পার্টিকুলার প্রবলেমটা প্রুভ করার জন্য, যে এইখানে যতখানি ওয়ার্ক তুমি পেয়েছো, এইখানে ততখানি ওয়ার্ক তুমি দাও, যাতে করে টোটাল সাইকেলটা যখন কনসিডার করবো, নেট ওয়ার্ক করাটা তোমার জিরো হবে। এবার এখানে যদি কিউ1 এর বদলে কিউ প্রাইম লিখতে, তাহলে এখানে কত হতো? কিউ2 প্লাস কিউ প্রাইম হতো, তাতে কিচ্ছু এসে যেত না। বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে। বলো, আর কিছু আছে, অসুবিধা আছে? ঠিক আছে, চলো এবার আমরা তাহলে একটু, যদি কোনো অসুবিধা না থাকে, এবার আমরা সহজ জিনিসে যাই। আমরা আগের দিন এবং আজকে পর্যন্ত সেই রেসপেক্ট একটুখানি মানে কঠিন জিনিস নিয়ে কথাবার্তা বলছিলাম, যেটা তোমার মানে একটুখানি কনসেপচুয়াল জিনিস নিয়ে কথাবার্তা বলছিলাম। তারপর আমরা একটুখানি তোমাদের মানে মেলটা রিলিফ দেওয়ার চেষ্টা করি, খুব সিম্পল একটা জিনিস জাস্ট করার চেষ্টা করি। তাহলে আমরা নেক্সট যে সিম্পল জিনিসটাকে করবো সেটা হচ্ছে, ধরো কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন, তাহলে কার্নো ইঞ্জিনটা কি?
না, এটা একটা সকল হাইপোথেটিক্যাল রিভার্সেবল ইঞ্জিন, মানে রিভার্সেবল ইঞ্জিন মানে ইন প্রিন্সিপাল সেটা হাইপোথেটিক্যাল, মানে রিভার্সেবল ইঞ্জিন অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট করা যায় না। এটা যাক গে, মানে আমি হাইপোথেটিক্যাল টার্মটা না এখানে উল্লেখ করছি না, মানে ইটস এ রিভার্সেবল ইঞ্জিন যেখানে 4টে স্পেসিফিক স্টেপ থাকে। তাহলে ইট ইজ এ reversible engine which has the following 4 steps, which has the following 4 steps. প্রথমটা হচ্ছে তোমার ধরো স্টেপ 1, স্টেপ 1 স্টেপ 1 সেটা হচ্ছে আইসোথার্মাল reversible expansion from volume V1 to V2 keeping temperature as constant at T2. Isothermal reversible expansion from V1 to V2 keeping temperature at constant. হ্যাঁ, আরে এটা কাজ করা যায় তোমার, এটা মানে এইভাবে না করে এটা বেটার হচ্ছে প্রেসার ভলিউম দুটোই বলে দিই, ধরো সেটা আমার কাজে লাগবে পরে। ফ্রম P1 V1 টু P2 V2, মানে প্রেসারটা P1 থেকে P2 যাচ্ছে, ভলিউমটা P1 থেকে P2 যাচ্ছে, কিপিং টেম্পারেচার কনস্ট্যান্ট, মানে আইসোথার্মাল প্রসেস যেহেতু তার টেম্পারেচার তো কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তোমার স্টেপ 2, সেটা হচ্ছে অ্যাডাবেটিক রিভার্সেবল এক্সপানশন, এটাও এক্সপানশন expansion from P2 V2 to P3 V3 কিপিং না, মানে অ্যাডাবেটিভ প্রসেস হলে তোমার টেম্পারেচার চেঞ্জ হবে, মানে অ্যাডাবেটিভ রিভার্সেবল এক্সপানশন ফ্রম P2 V2 to P3 V3 when temperature changes from T2 to T1, টেম্পারেচার কমে যাবে, হ্যাঁ সেটা T2 থেকে T1 এ গেল। 3 নম্বর হচ্ছে তোমার স্টেপ 3 তে এটা হচ্ছে তোমার আইসোথার্মাল reversible compression from P3 V3 to P4 V4 when temperature changes from ওই সব মাথা গুলিয়ে যাচ্ছে, when মানে কিপিং টেম্পারেচার, মানে আইসোথার্মাল প্রসেস মানে আবার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে আইসোথার্মাল রিভার্সেবল compression from P3 V3 to P4 V4 when বা কিপিং লিখি when মানে কিপিং টেম্পারেচার at constant, keeping temperature at constant at T1,
আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ধরো স্টেপ 4, সেটা আবার অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক, রিভার্সেবল, compression from P4 V4 to P1 V1 when temperature changes from T1 to the আগের টেম্পারেচার T2 তে গিয়ে পৌঁছে গেল। তাহলে 4টে স্টেপ। দেখো 4টে স্টেপে কিন্তু রিভার্সেবল, দেখো যে রিভার্সেবল 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 দিয়েছে। তার মানে দুটো আইসোথার্মাল, দুটো অ্যাডিয়াবেটিক, দুটো এক্সপানশন, দুটো কম্প্রেশন করে ওভারঅল একটা সাইক্লিক প্রসেস তুমি পাচ্ছ। মানে এটা যিনি বলি যে ইঞ্জিন বলছি মানেই কিন্তু সে সাইক্লিক প্রসেসে কাজ করবে, এটা মাথায় রাখতে হবে যে তুমি যেভাবেই করো না কেন দিনের শেষে কিন্তু যে জায়গা থেকে স্টার্ট করছে সেখানে ফিরতে হবে, না হলে একই কাজ রিপিটেডলি সে করবে কি করে, ঠিক আছে না, সেটা তোমায় মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো এবারে এই যে 4টে স্টেপ হওয়াটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, তার জন্য ওয়ার্কিং সাবস্টেন্সটা কি হলো, মানে এরকম অনেকে এরকম ভুল ধারণা তৈরি হয়ে যায় বইয়ে বাজেভাবে লেখার জন্য যে অ্যাজ ইস কার্নোস থিওরেম সেটা হাইপোথেটিক্যাল একটা ইঞ্জিন, কারণ অল স্টেপস আর রিভার্সেবল, রিভার্সেবল স্টেপ তুমি জাস্ট ল্যাবরেটরিতে পারফর্ম করতে পারো না। কিন্তু এক্ষেত্রে যে ওয়ার্কিং সাবস্টেন্সটা ব্যবহার করা হয়, ওয়ার্কিং সাবস্টেন্সটা কিন্তু যা খুশি হতে পারতো। ফর দ্য সেক অফ সিম্পলিসিটি লোক আইডিয়াল গ্যাস ব্যবহার করে বটে, কিন্তু আইডিয়াল গ্যাস ছাড়া ভ্যান রল বা যে কোনো ফ্লুইডই সে ব্যবহার করতে পারতো, যার ক্ষেত্রে এক্সপানশন কম্প্রেশনটা করা সম্ভব আর কি, এটা করতে পারতো। তার ক্ষেত্রে এফিসিয়েন্সি কিছু পাল্টাতো না, সেটা আমি পরে আসবো। এখানে মাথায় রাখবে যে মানে তোমার কার্নো ইঞ্জিন বা কার্নো সাইকেল যখন বলবে তুমি, হ্যাঁ, যে কার্নো সাইকেলে কিন্তু, হ্যাঁ, তোমার এই 4টে স্টেপ হচ্ছে একদম ইউনিক। তার জন্য কোন ওয়ার্কিং সাবস্টেন্স নিচ্ছ তার জন্য কার্নো ইঞ্জিনটা অন্য ইঞ্জিন হয়ে যাবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে যে কার্নো ইঞ্জিন may use any working substance, but for the sake of simplicity we assume that the working substance is n mole of an ideal gas। তাহলে কার্নো সাইকেলে তুমি যে কোনো ওয়ার্কিং সাবস্টেন্স নিয়ে করতে পারতো, তাহলে ফর দ্য সেক অফ সিম্পলিসিটি উই অ্যাজিউম দ্যাট দ্য ওয়ার্কিং সাবস্টেন্স ইজ এন মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস। তুমি জাস্ট ওটা এন মোল আইডিয়াল গ্যাস নিয়ে তুমি জাস্ট জিনিসটাকে করো, ঠিক আছে। আচ্ছা তাহলে যদি আমি এন মোল আইডিয়াল গ্যাস নিয়ে স্টার্ট করি, তাহলে প্রথমেই যেটা হচ্ছে কার্নো সাইকেলের ছবি আঁকতে পারবো। তাহলে পিভি ডায়াগ্রাম of Carnot cycle taking ideal gas as the working substance। এটাকে তুমি করো, দেখে দেখে যাচ্ছে না। তো এদিকে তুমি প্রেসার প্লট করো, এদিকে ভলিউম প্লট করো, এদিকে ভলিউম প্লট করো আর এক্স অ্যাক্সিস বরাবর প্রেসার প্লট করো, প্রেসার প্লট করো। আর এরকম একটা জায়গা থেকে তো তুমি স্টার্ট করছো, করে এই ধরো একটা আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস হচ্ছে, অ্যাডাপ্টার ইজ স্টিপার দ্যান দ্য আইসোথার্মাল প্রসেস, এইটা হলো।
এটা হলো ধরো, আর ধরা হলো, ভালো করে আঁকতে গিয়ে বাজে হয়ে গেল। দেখ, এই ধরো এই এই হচ্ছে তোমার একটা কার্নো সাইকেলের, সাইকেলটাকে আঁকলে তোমার পিভি ডায়াগ্রামে। কার্নো সাইকেলকে না অনেক রকম ডায়াগ্রামের সাহায্যে আঁকা যাবে। হ্যাঁ, টিএস ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা পরে বলবো। ইউটি ডায়াগ্রাম, এইচএস ডায়াগ্রাম, এইচটি ডায়াগ্রাম, হ্যাঁ অনেক কিছু আছে আর কি। তো পিভি ডায়াগ্রামটা এখানে আমি উল্লেখ করছি যে তোমার এখানে আমি কার্নো সাইকেলটাকে আঁকছি কিসে না, মানে পিভি ডায়াগ্রাম অফ কার্নো সাইকেল টেকিং আইডিয়াল গ্যাস অ্যাজ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স। এখানে তোমার ইনিশিয়ালি প্রেশারটা P1, ভলিউমটা V1 ছিল। এইটা হচ্ছে স্টেপ 1। আইকে আমার রিভার্সিবল এক্সপানশন করে তুমি P2 V2 তে গেলে, এবার অ্যাডাবেটস স্টিপার দ্যান দ্য আইকোথাম, তাহলে এর যা স্লোপ হবে এই স্লোপটা বেশি করে স্টেপ 2 যেটা অ্যাডাবেটিক রিভার্সিবল এক্সপানশন, সেটা করে তুমি P3 V3 তে গেলে। তারপর এখানে তোমার স্টেপ 3 এটা আইকোথাম রিভার্সিবল কম্প্রেশন করে তুমি P4 V4 এ গেলে। আর ফাইনালি হচ্ছে তোমার স্টেপ 4 যেটা অ্যাডাবেটিক রিভার্সিবল কম্প্রেশন করে তুমি P4 থেকে তুমি ইনিশিয়াল স্টেটে ফিরে গেলে। তো এইটা হচ্ছে তোমার কার্নো সাইকেলের জন্য পিভি ডায়াগ্রাম। ঠিক আছে, এটা ঠিক আছে। ছবিটা পরিষ্কার তো, বুঝতে পেরে গেছো? মানে এটা খেয়াল রাখবে, স্টেপ 1 এবং স্টেপ 3 লাইন দুটো প্যারালাল, আর স্টেপ 2 আর স্টেপ 4 লাইন দুটো প্যারালাল। আর দুটো আইকোথাম কখনো ইন্টারসেক্ট করবে না, তাদের প্যারালাল হতেই হবে। দুটো অ্যাডাবেস কখনো ইন্টারসেক্ট করবে না, তাদেরকে প্যারালাল হতেই হবে। ঠিক আছে, হলো? হ্যাঁ স্যার। আচ্ছা আর হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি ধরো তোমার এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করছি। আচ্ছা, এ কি হচ্ছে দেখো। তো স্টেপ 1-এ এটা আইকোথাম আর রিভার্সিবল প্রসেস হয়ে যাওয়ার জন্য স্টেপ 1-এ কিন্তু ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউ হয়, সেটা কি হবে না, ডেল্টা ইউটা তোমার বেসিক্যালি 0 হবে স্টেপ 1-এ। কারণ আইকোথাম আর প্রসেসের ক্ষেত্রে তোমার ডেল্টা ইউটা 0 হয়। মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তো তুমি জুলস এক্সপেরিমেন্ট থেকে পেয়েছিলে। তোমার এর ক্ষেত্রে তোমার আইকোথার্মাল প্রসেসে, মানে আমরা অন্যভাবে বলতে গেলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি কি অলরেডি দ্য ফাংশন অফ টেম্পারেচার। তাহলে ইন্টারনাল এনার্জি শুধুমাত্র যদি টেম্পারেচারের ফাংশন হয়। এবারে স্টেপ 1টা যেটা আইসোথার্মাল প্রসেস, যেখানে টেম্পারেচার থ্রু আউট কনস্ট্যান্ট যদি থেকে যায়, তাহলে করসপন্ডিং ইন্টারনাল এনার্জি চেঞ্জটা তোমার 0 হবে, ডেল্টা U1 ইকুয়াল টু 0 হবে। এটা আচ্ছা, ওয়ার্কটা কত হবে না, মাইনাস nRT2 ln P2 বাই V1। তুমি জানো যে আইকোথাম আর রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা কত হয়, মাইনাস nRT ln V2 বাই V1। এখানে টেম্পারেচার কিন্তু T2, সেখানে লিখলাম মাইনাস nRT2 ln V2 বাই V1। আচ্ছা, এবারে হিটটা কত হবে, হিটটা হচ্ছে এখানে মাইনাস ডব্লিউর সঙ্গে সমান, কারণ ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। তো তাহলে ডেল্টা ইউ যদি কিউ প্লাস ডব্লিউ হয়, তাহলে কিউটা কত হবে, ডব্লিউর সঙ্গে সমান বাট অপোজিট ইন সাইন, তাহলে সেটা হয়ে গেল কত, nRT2 ln V2 বাই V1। তাহলে স্টেপ 1-এ তোমার এই যে ইন্টারনাল এনার্জি, ওয়ার্ক এবং হিটের চেঞ্জগুলো তোমার কাছে পরিষ্কার তো? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আর স্টেপ 2-তে দেখো ডেল্টা U2টা যেটা, সেটা হচ্ছে NCV বার ইন্টু T1 মাইনাস T2। তুমি জানো যে মানে ইন্টারনাল এনার্জিকে চেঞ্জটা সেটা বেসিক্যালি টেম্পারেচার চেঞ্জের সঙ্গে অ্যাসোসিয়েটেড। সেটা হচ্ছে ইনিশিয়ালি টেম্পারেচার T2 থেকে ফাইনাল টেম্পারেচার T1 থাকে, তাহলে ডেল্টা U2টা হচ্ছে NCV বার T1 মাইনাস T2। আচ্ছা, এই স্টেপের জন্য যদি তোমার হিটটাকে ধরো, আচ্ছা এক কাজ করি, একটা জিনিস একটুখানি বলে নেওয়া ভালো, যে এই যে হিটটাকে না, এই হিটটাকে লোকে এইটাকে অ্যাকচুয়ালি না Q2 দিয়ে লেখে। হ্যাঁ, মানে আসলে আমি আমি ব্যাপারটা কিরকম একটুখানি এখানে বলে দিই, তাহলে তোমার ব্যাপারটা সুবিধা হবে। তুমি এইটার সঙ্গে মেলানোর চেষ্টা করো। আমাদের এইটা আসলে মাথার মধ্যে ঢুকে বসে আছে যে স্কিমাটিক ডায়াগ্রাম অফ অ্যান ইঞ্জিন। এই স্কিমাটিক ডায়াগ্রাম অফ অ্যান ইঞ্জিন, সেটা দেখো মাথার মধ্যে ঢুকে বসে আছে কিরকম সেটা। এটা হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার, যার টেম্পারেচার T2,
আর লো টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T1, তার মানে দেখো এই যে দুটো আইসোথার্মাল প্রসেস ঘটছে, আইসোথার্মাল প্রসেসগুলো যথাক্রমে T2 টেম্পারেচার এবং T1 টেম্পারেচারে ঘটছে। তো মানে ওই যে এখানে এই যে এখানে লিখেছি না, আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন ফ্রম P1 V1 থেকে P2 V2, কি লিখেছি P1 V1 থেকে এই যে P2 V2 কিপিং টেম্পারেচার এজ কনস্ট্যান্ট, বা স্টেপ 3 তে আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন ফ্রম P3 V3 to P4 V4 কিপিং টেম্পারেচার এজ কনস্ট্যান্ট এট T1। তাহলে এই যে T2 T1 টা হচ্ছে এই T2 আর এই হচ্ছে T1, ঠিক আছে? এটা এবার এইখানে তুমি কি করছো না, এইখানে তুমি একটা ইঞ্জিন কানেক্ট করছো, যে ইঞ্জিনটা দেখো এইখান থেকে Q2 অ্যামাউন্টের হিট নেয়, এখানে Q1 হিটে ছেড়ে দেয়, আর মাঝে যে ওয়ার্কটা করে সেটা বেসিক্যালি কত, Q2 মাইনাস Q1, এই তো গল্প। তাহলে দেখো তার মানে হাই টেম্পারেচার রিজার্ভার যখন T2, তখন হিটের চেঞ্জটা Q2 লেখা হচ্ছে, লো টেম্পারেচার রিজার্ভার যা টেম্পারেচার T1 সেখানে হিটের চেঞ্জটা Q1 লেখা হচ্ছে। তার মানে প্রথম যে স্টেপটা ঘটছে সেটা T2 টেম্পারেচারে, তাহলে সেখানে যে হিটটা, বাকিগুলো স্টেপ 1 বলে 1 1 সাফিক্স 3 তুমি দাও, কিন্তু হিটটাকে না একটুখানি এই এর সঙ্গে মানে এর সঙ্গে সিমিলারিটি টেনে তুমি জাস্ট T2 টেম্পারেচার হিটের চেঞ্জ সেটা Q2 নাম দাও। ঠিক একই রকম করে তোমার এইখানে যেটা, এইখানে আলাদা করে তুমি এটাকে জাস্ট কিউই নাম দাও, এটাকে আর নতুন করে কিছু অন্য নাম দিতে হবে না, এখানে কিউ নাম দাও। কিউটা কত হবে না, তোমার বেসিক্যালি 0 হবে, কারণ অ্যাডাবেটিক প্রসেস। আর ওয়ার্কটা দেখো অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে কিউ যদি 0 হয়ে যায়, তাহলে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স কি ডেল্টা ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, তো তাহলে তোমার ইন্টারনাল যে চেঞ্জ এবং ওয়ার্কটা তোমার সমান হয়ে যাবে, এবং সেটা হয়ে যাচ্ছে কত, এনসিবি বা T1 মাইনাস T2। তো বুঝতে পারলে এটাকে কেন আমি স্টেপ 1 এর হিটটাকে Q2 লিখছি, হ্যাঁ, আর স্টেপ 3 এর হিটটাকে আমি Q1 লিখবো, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, তাই তো? আচ্ছা, স্টেপ 3 ডেল্টা U3টা আবার 0, ওয়ার্কটা W3 বললে এটা মাইনাস এন আর T1 ln। স্টেপ 3 তে কি হচ্ছে, স্টেপ 3 তে হচ্ছে বেসিক্যালি তোমার P2 V2 থেকে না P3 V3 থেকে P4 V4 এ যাচ্ছে। স্টেপ 2 এই যে এখানেটা আছে, দেখো এটা স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3, P3 V3 থেকে P4 V4 এ থাকছে। তাহলে টেম্পারেচারটা এখানে কত, টেম্পারেচারটা এখানে হচ্ছে, এখানে টেম্পারেচারটা ছিল হচ্ছে তোমার T2 টেম্পারেচার, এখানে টেম্পারেচারটা কিন্তু তোমার T1 টেম্পারেচার, টেম্পারেচার T1 এ হচ্ছে, তাহলে এটা ln কত হবে, ln V4 বাই V3 এটা। আর হিটের চেঞ্জটা এইটা হচ্ছে তোমার Q1, এটা হচ্ছে মাইনাস W3, এটা হয়ে যাবে n আর T1 ln V4 বাই V3। মানে এক্ষেত্রে ডেল্টা ইউ থেকে 0, কিউ আর ডব্লিউ তারা সমান হবে। তাহলে কিউ এখানে স্টেপ 3 তে হিটটাকে তুমি Q1 নাম দিচ্ছ, স্টেপ 3 মানে হচ্ছে যেটা T1 টেম্পারেচারে ঘটছে, এটা Q1 নাম দেওয়া হচ্ছে এইটা। আর স্টেপ 4 এ কি হলো, ডেল্টা U4টা সেটা হচ্ছে এনসিবি বার ফাইনাল টেম্পারেচার T2 ইনিশিয়াল টেম্পারেচার T1, সেখানে T2 মাইনাস T1 হবে। স্টেপ 2 তে ছিল T1 মাইনাস T2, এক্ষেত্রে এই যে মানে এটা হচ্ছে T2 থেকে T1 এ যাচ্ছে মানে T1 মাইনাস T2, তারপর হচ্ছে T1 থেকে T2 এ যাচ্ছে মানে ফাইনালটা T2 ইনিশিয়ালটা T1, এনসিবি বার T2 মাইনাস T1। এখানে যে তোমার আর হচ্ছে তোমার এটা হিটের চেঞ্জটা কিউ প্রাইম বলে দাও, কিউ প্রাইমটা বেসিক্যালি তোমার 0, যেটা অ্যাডাবেটিক প্রসেস। আর এখানে যে ওয়ার্কটা হচ্ছে W4 বলো, সেটা হচ্ছে ইন্টারনাল যে চেঞ্জের সঙ্গে সমান হয়ে যাবে এনসিবি বা T2 মাইনাস T1। তাহলে 4টে স্টেপে আমি ইন্টারনাল এনার্জি, হিট এবং ওয়ার্ক গুলোকে ক্যালকুলেট করে লাগলাম। দেখ এটা কারো বুঝতে অসুবিধা আছে, বুঝছে? ঠিক আছে তো? তাহলে এবারে দেখো তুমি যেটা হচ্ছে যে একটা অ্যাডিশনাল জিনিস, যে তোমার যে স্টেপ 2টা যেটা একটা অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস, অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেসে হওয়ার জন্য T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T1 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। মানে তুমি তো জানো অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেসে T V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 হচ্ছে কনস্ট্যান্ট হয়,
তাহলে এইখানে টেম্পারেচার T2, ভলিউমটা V2, তার মানে T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর এখানে টেম্পারেচারটা T1, ভলিউমটা V3, T1 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা সমান হবে। আর স্টেপ 4 যেটা, সেটা আবার একটা অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস। তার জন্যে ফাইনাল টেম্পারেচার T2 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, সেটা হয়ে যাবে কত, T1 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা এই যে দুটো ইকুয়েশন, এদের যদি রেশিও নাও তুমি, কি দাঁড়াচ্ছে না V2 বাই V1, সেটা দেখো V3 বাই V4 এর সঙ্গে তোমার সমান হয়ে যাচ্ছে। এটা যদি 1 নম্বর ইকুয়েশন বলো, এটা তোমার 2 নম্বর ইকুয়েশন বলো, মানে ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2, ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2, তুমি কিছুই না 1 নম্বরকে 2 নম্বর দিকে ভাগ করে দাও। 1 নম্বর 2 নম্বর যদি ভাগ করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে তোমার V2 বাই V1 ইকুয়াল টু V3 বাই V4। ঠিক আছে, এটা হলো, এটা আমার করা রইল। আচ্ছা, এবারে চলে এসো, তাহলে এফিসিয়েন্সি বের করতে গেলে তোমাকে নেট ওয়ার্কটা লাগবে। নেট ওয়ার্ক ক্যালকুলেট করার জন্য তুমি ডব্লিউটাকে দেখো, W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। W1টা হচ্ছে মাইনাস nR T2 ln V2 বাই V1, তারপর হচ্ছে n CV বার T1 মাইনাস T2, T1 মাইনাস T2 মাইনাস nR T1 ln স্টেপ থিটা nR T1 মাইনাস nR T1 ln V4 বাই V3, আর স্টেপ 4টা কত, n CV বার T2 মাইনাস T1। দেখো এইটার এটা তোমার কেটে চলে গেল। ঠিক আছে, আচ্ছা এবারে এইটা লিখছি, দেখো মাইনাস nR T2 ln V2 বাই V1, এইটা মাইনাস nR T1 ln, দেখো এখানে V4 বাই V3 মানে হচ্ছে V1 বাই V2, তাহলে মাইনাস মাইনাস প্লাস করে নিলে এটা কাজ V2 বাই V1 হয়ে যায়। এই যে ইকুয়েশনটা V2 বাই V1 যেহেতু V3 বাই V4, তাহলে V4 বাই V3 তে কত, V4 বাই V3 করলে V1 বাই V2, এটা V2 বাই V1 করলে মাইনাস থেকে প্লাস হয়ে গেল, এটা হলো। তাহলে দেখো এটা মাইনাস nR T2 মাইনাস T1 ln V2 বাই V1 এইটা। তাহলে এবারে ওয়ার্কের যে ম্যাগনিটিউড তুমি ক্যালকুলেট করো, কত হবে, nR T2 মাইনাস T1 ln V2 বাই V1, এটা হলো তোমার নেট ওয়ার্কটা। ঠিক আছে, আচ্ছা এবারে হিট অ্যাবজর্ব ফ্রম হাই টেম্পারেচার রিজার্ভার, সেটা কত, সেটা Q2, Q2টা কত না nR T2 ln V2 বাই V1, এটা যেটা স্টেপ 1 এ তুমি পেয়েছো। হিট অ্যাবজর্ব ফ্রম হাই টেম্পারেচার রিজার্ভার Q2, সেটা হচ্ছে nR T2 ln V2 বাই V1। এফিসিয়েন্সি কত হলো, efficiency of the engine eta network by Q2 হবে nR T2 minus T1 ln V2 by V1 by nR T2 ln V2 by V1, তো কেটে কুটে গেল, তাহলে কত হলো, এটা 1 মাইনাস T1 বাই T2 হলো। তা দেখো এফিসিয়েন্সিটা কি বেরিয়ে গেল না, এফিসিয়েন্সি অফ দ্য কার্নো ইঞ্জিন সেটা বেরিয়ে গেল 1 মাইনাস T1 বাই T2, যেখানে T1টা হচ্ছে তোমার সিঙ্কের টেম্পারেচার, T2 হচ্ছে সোর্সের টেম্পারেচার, বা T1টা হচ্ছে লো টেম্পারেচার রিজার্ভারের টেম্পারেচার, T2টা হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভারের টেম্পারেচার। তা দেখো তুমি এফিসিয়েন্সি অফ দ্য কার্নো ইঞ্জিন তুমি পেয়ে গেলে, টেকিং আইডিয়াল গ্যাস অ্যাজ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স। আর এখানে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট একটুখানি বলে নিই, তুমি যদি এই সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিউটা করতে চাও, সেটা বেসিক্যালি কত, ডেল্টা ইউ 1 প্লাস ডেল্টা ইউ 2 প্লাস ডেল্টা ইউ 3 প্লাস ডেল্টা ইউ 4, এইটা সেটা কত হচ্ছে না, তুমি দেখো জাস্ট ডেল্টা ইউ 1টা হচ্ছে 0, ডেল্টা ইউ 2টা হচ্ছে n CV বার T1 মাইনাস T2
ডেল্টা ইউ থ্রিটা হচ্ছে 0, একটা কথা হচ্ছে এন সিবি বা Q2 মাইনাস Q1, এটা দেখো, এটা করলে কেটে কুটে গিয়ে জাস্ট সিম্পলি তোমার 0 হয়ে যাচ্ছে, এবং এটা এক্সপেক্টেড। একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে যে টোটাল ইন্টারনাল এনার্জি চেঞ্জ দেখে 0 হবে, মানে যেটা একটা স্টেট ফাংশন, হ্যাঁ, সেটা তুমি পরিষ্কার দেখতে পেলে। দিস ইজ এক্সপেক্টেড, কেন না অ্যাজ ইউ ইজ এ স্টেট ফাংশন। একটা সাইক্লিক প্রসেস, এটা তোমার 0 সবসময় হবে। শুধু এখানে ইন্টারনাল এনার্জি কেন, তুমি যদি অন্যান্য স্টেট প্রপার্টিগুলোকে দেখো, তারও সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার 0 হয়ে যায় এটা। আর অবভিয়াসলি তো তোমার হিটের চেঞ্জ আর নেট হিটের চেঞ্জ আর নেট ওয়ার্কের চেঞ্জ তোমার সমান হতেই হবে, কারণ ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সে ডেল্টা ইউ 0 যদি হয়ে যায়, তাহলে টোটাল যে হিটের চেঞ্জ টোটাল ওয়ার্কের চেঞ্জ তোমার সমান হতেই হচ্ছে। দেখো, তাহলে আমি আইডিয়াল গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স ধরে তোমার এফিসিয়েন্সি ক্যালকুলেট করলাম, সেটা কারো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা আমার স্টেপ বাই স্টেপ বলো, মানে কোনো একটা স্টেপ বা কিছু বুঝতে যদি প্রবলেম হয় আমার বলো, বলো। ঠিক আছে, প্রত্যেকে ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এবারে আমি তো এখানে আইডিয়াল গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে চুজ করেছিলাম। এখানে যেটা করেছি, আমি আইডিয়াল গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে চুজ করেছি। এবারে ব্যাপারটা হচ্ছে যে যদি আমি ধরো মানে ওয়ার্কিং সাবস্টেন্সটা পাল্টাতাম, তাহলে কি এফিসিয়েন্সি পাল্টাতো? সেই ধরনের কিছু প্রশ্ন এবার আমাদের মনের মধ্যে আসবে। যদি আমি বলি যে যে তোমার does this efficiency change if working substance is changed? এই এফিসিয়েন্সিটাকে পাল্টাবে যদি আমি ওয়ার্কিং সাবস্টেন্সটাকে পাল্টাই? এরকম একটা প্রশ্ন অবশ্যই তোমার জাগবে। আচ্ছা, আমি জাস্ট কয়েকটা স্পেসিফিক এক্সাম্পলের জন্য অন্তত দেখাতে পারি যে না, এটা পাল্টায় না। তার অ্যান্সারটা হচ্ছে যে নো, নো। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে এফিসিয়েন্সি অফ দ্য কার্নো ইঞ্জিন is independent of the ওয়ার্কিং সাবস্টেন্স। যদি ওয়ার্কিং সাবস্টেন্সটা পাল্টাও, তাহলে কিন্তু এফিসিয়েন্সিটা তোমার পাল্টায় না। হয়তো অঙ্কটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, কিন্তু মানে তুমি যদি আজ আইডিয়াল গ্যাসের বদলে ভ্যান ডার ওয়াল গ্যাস বা অন্য কোনো গ্যাস তুমি ব্যবহার করো, তাহলে এফিসিয়েন্সির এক্সপ্রেশনটা কিন্তু এক্স্যাক্টলি একই থেকে যাবে। মানে ওটা অ্যাকচুয়ালি নির্ভর করবে সিঙ্ক এবং সোর্সের টেম্পারেচারের উপরে, কি ওয়ার্কিং সাবস্টেন্স ইউজ করছে তার উপরে নয়। যেটা বলা হয়েছে আর কি, ডাজ দ্য এফিসিয়েন্সি, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, যে ডাজ দ্য এফিসিয়েন্সি চেঞ্জ ইফ ওয়ার্কিং সাবস্টেন্স ইজ চেঞ্জ? উত্তর হচ্ছে না, এফিসিয়েন্সিটা কিন্তু তোমার কোনো রকম ভাবে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, সে নেক্সট হচ্ছে যে যদি এমন হতো যে ডাজ দ্য এফিসিয়েন্সি চেঞ্জ ইফ উই ইউজ আদার রিভার্সেবল সাইকেলস? মানে আদার রিভার্সেবল সাইকেল মানে হচ্ছে যে এরকম কি, যদি ধরো কার্নো সাইকেলটা একটা স্পেসিফিক সাইকেল, সেটা বাদ দিয়ে কিন্তু আরো অন্যান্য সাইকেল আমি কনসিডার করতাম, ডাজ দ্য এফিসিয়েন্সি চেঞ্জ ইফ ইউ ইউজ আদার রিভার্সেবল সাইকেল বা আদার রিভার্সেবল ইঞ্জিন রাদার? উত্তর আবাসই হচ্ছে নো, উত্তর হচ্ছে নো। এটা এটাও নয়। মানে সেটাও আমি জাস্ট মানে কার্নো সাইকেল বাদ দিয়ে বা কার্নো ইঞ্জিন বাদ দিয়ে অন্য রিভার্সেবল সাইকেলকে নিয়ে তার এফিসিয়েন্সি ক্যালকুলেট করে তোমাকে দেখাতে পারবো যে না, ওটা তোমার পাল্টাচ্ছে। আমি সেটা করে দেখাচ্ছি না, মানে আমি দেখাবো তোমাকে, এটা প্রবলেম হিসেবে দেখাবো আর কি, যে আমি ধরো আইডিয়াল গ্যাসের বদলে ভ্যান ডার ওয়াল গ্যাস ব্যবহার করলাম,
তাহলে এফিসিয়েন্সি পাল্টায় কিনা। আমি ধরো কার্নো ইঞ্জিন ব্যবহার না করে অন্য ইঞ্জিন ব্যবহার করলাম, তার জন্য পাল্টায় কিনা। আচ্ছা, ঠিক আছে, উত্তর হচ্ছে না। না মানে হচ্ছে বেসিক্যালি এটা দাঁড়াবে যে অল, মানে এটা মানে বেসিক্যালি দাঁড়াচ্ছে যে অল রিভার্সেবল ইঞ্জিন ইকুয়ালি এফিসিয়েন্ট আর এটা মানে হচ্ছে তোমার অল রিভার্সেবল ইঞ্জিনস আর ইকুয়ালি এফিসিয়েন্ট। মানে তুমি যদি সোর্স এবং সিঙ্কের টেম্পারেচার গুলো সমান করে দাও, যে রিভার্সেবল ইঞ্জিনই নাও না কেন, এফিসিয়েন্সিটা পাল্টাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে does the efficiency change if we use irreversible engines instead of reversible engine? Or does the efficiency change if we use irreversible engine instead of reversible engine? আমি ইরিভার্সেবল ইঞ্জিন ব্যবহার করছি ইনস্টেড অফ রিভার্সেবল ইঞ্জিন, তাহলে কি এফিসিয়েন্সিটা পাল্টাতে পারে? এর উত্তরটা কিন্তু হ্যাঁ, ইয়েস। কি হয় না, দেখতে পাওয়া যায় যে ইরিভার্সেবল ইঞ্জিন আর less efficient than the reversible engine. ইরিভার্সেবল ইঞ্জিনগুলো কিন্তু রিভার্সেবল ইঞ্জিনের থেকে লেস এফিসিয়েন্ট হয়। তা এই যে বক্তব্যগুলো তুমি দেখলে, হ্যাঁ, সেটা তোমার কতগুলো ক্ষেত্রে এফিসিয়েন্সি ক্যালকুলেট করে তুমি দেখাতে পারবে। মানে দেখাতে পারবে মানে হচ্ছে তুমি ধরো বললাম আইডিয়াল গ্যাসের বদলে ভ্যান্ডল গ্যাস না, তুমি এফিসিয়েন্সি ক্যালকুলেট করে দেখো তুমি একই বেরোচ্ছে। কার্নো ইঞ্জিনের বদলে তুমি একটা স্টার্লিং ইঞ্জিন বা অটো ইঞ্জিন বা ইত্যাদি কিছু একটা তুমি ব্যবহার করো, দেবে তোমার যেহেতু স্টেপগুলো আলটিমেটলি রিভার্সেবল, তোমার অ্যাকচুয়ালি এফিসিয়েন্সিটা একই বেরোচ্ছে। আমি করে করে তোমার দেখাবো। বা কোনো একটা ইরিভার্সেবল ইঞ্জিন নাও, দেখো ইঞ্জিন তো আলটিমেটলি কি হচ্ছে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম করছে, তাই না? তো ওয়ার্ক ডান যদি বাই দ্য সিস্টেম হয়, তাহলে তুমি তো জানো যে তোমার এর জন্য রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা কিন্তু ম্যাক্সিমাম হয়, তাহলে এক্সপেক্টেড যে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক তুমি বেশি পাবে আর কি। হ্যাঁ, সেখানে রিভার্সেবল ইঞ্জিন শুড বি মোর এফিসিয়েন্ট দ্যান দ্য ইরিভার্সেবল ওয়ান। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এই যে অবজারভেশনস গুলো, মানে জাস্ট বেসিক্যালি আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কার্নো সাইকেলটাকে দিকে তার মতো এফিসিয়েন্সি ইত্যাদি ক্যালকুলেট করলে সেটা না। হ্যাঁ, মানে আরো যদি ইত্যাদি ইত্যাদি করো তুমি করে আলটিমেটলি যেটা তুমি পৌঁছাবে সেটা হচ্ছে যে দুটো ইম্পর্টেন্ট থিওরেমে পৌঁছাবে। মানে আসলে এই ধরনের থার্মোডাইনামিক্সের থিওরেম গুলো কি হচ্ছে, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এই এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে তো সবকিছু আসছে। তো এখান থেকে দুটো ইম্পর্টেন্ট থিওরেম জাস্ট বেরিয়ে এলো, দেখা বলছে কার্নোস থিওরেম। তাহলে কার্নোস থিওরেমটা কি? কার্নোস থিওরেম যেটা বলছে if the engines are connected to same pair of heat reservoirs, if the engines are connected to same pair of heat reservoirs, then এক নম্বর হচ্ছে all reversible engines are equally efficient, এটা। আর 2 নম্বর হচ্ছে irreversible engines are less efficient than the reversible one. So all reversible engines are equally efficient আর irreversible engines are less efficient than the reversible one. তাহলে তুমি সোর্স এবং সিঙ্কের টেম্পারেচার তুমি ফিক্স করে দিচ্ছ। হাই টেম্পারেচার রিজার্ভার বা সোর্স তার টেম্পারেচার T2, লো টেম্পারেচার রিজার্ভার তার টেম্পারেচার তুমি T1 এ পুরো ফিক্সড করে দিলে। এবারে এই দুটো রিজার্ভারের মধ্যে তুমি ধরো একাধিক রিভার্সেবল ইঞ্জিন কানেক্ট করছো,
রিভার্সেবল ইঞ্জিন একাধিক মানে হচ্ছে তার যে এই ইন্টারমিডিয়েট স্টেপস গুলো আলাদা হতে পারে, ওয়ার্কিং সাবস্টেন্স আলাদা হতে পারে, কিন্তু সেটা রিভার্সেবল ইঞ্জিন। তার ক্ষেত্রে দেখতে পাবে এফিসিয়েন্সি সবসময় একই হবে, 1 - T1/T2। আর ইরিভার্সেবল ইঞ্জিন যদি তুমি নিতে তাহলে কিন্তু তোমার এফিসিয়েন্সিটা তোমার কম হতো। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে দেখো, তার মানে যদি এমন হয় যে তোমার ধরো T1 টা হচ্ছে টেম্পারেচার অফ দ্য লো টেম্পারেচার রিজার্ভার অর সিঙ্ক, T2 টা হচ্ছে তোমার টেম্পারেচার অফ দ্য হায়ার টেম্পারেচার রিজার্ভার অর সোর্স। এটা T1 হচ্ছে টেম্পারেচার অফ দ্য লো টেম্পারেচার রিজার্ভার বা সিঙ্ক, আর T2 হচ্ছে টেম্পারেচার অফ দ্য হাই টেম্পারেচার রিজার্ভার অর সোর্স। এটা যদি হয় তাহলে যে কোনো রিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সি সবসময় 1 - T1/T2, আর যে কোনো ইরিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা লেস দ্যান 1 - T1/T2, কারণ ইরিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সি রিভার্সেবল কম হতে হবে, তাহলে সেটা এটা অটোমেটিক্যালি এটা হয়ে গেল। এই দুটোকে কম্বাইন করে তুমি যেটা দেখতে পাচ্ছ, ইটাটা সেটা লেস ইকুয়াল টু 1 - T1/T2, efficiency less equal to 1 - T1/T2, যেখানে তোমার ইকুয়াল টু সাইন is for reversible process, less than sign is for irreversible process. Equal to sign is for reversible process and less than sign is for irreversible process. তাহলে এই দুটোকে একসাথে তুমি করলে দেখো, কার্নোস থিওরেমটা যদি কম্বাইন্ড ফর্মে দেখো, তাহলে ইটাটা লেস দেন হচ্ছে 1 - T1/T2 আর ইকুয়াল টু হচ্ছে মানে ইকুয়াল টু 1 - T1/T2 যখন প্রসেসটা রিভার্সেবল, আর যখন ইরিভার্সেবল হবে তখন সেটা হচ্ছে লেস দেন 1 - T1/T2। তাহলে দেখো, তাহলে কার্নোস থিওরেম আমি প্রুফটা পরে করছি। তাহলে যেটা কথা হচ্ছে যে প্রথমে আইডিয়াল গ্যাসের জন্য কার্নোস সাইকেল ব্যবহার করে তোমার এফিসিয়েন্সি ক্যালকুলেট করা হলো 1 - T1/T2। এবারে এইটা কিন্তু এইখান থেকে ধীরে ধীরে কার্নোস থিওরেম তুমি বলতে পারছো না, কার্নোস থিওরেমটা বেসিক্যালি শুরু হচ্ছে তারপর থেকে। এবার ধর আমি ওয়ার্কিং সাবস্টেন্স পাল্টাচ্ছি, রিভার্সেবল রেখেই ওয়ার্কিং সাবস্টেন্স পাল্টাচ্ছি, রিভার্সেবল রেখেই যে চারটে যে স্পেসিফিক স্টেপ আছে কার্নোস সাইকেলের জন্য, সেই চারটে স্টেপ নিয়ে আমি অন্য স্টেপ নিচ্ছি, প্রত্যেক ক্ষেত্রে এফিসিয়েন্সিটা একই বেরোচ্ছে। তাহলে সেখান থেকে তুমি কনক্লুড করছো তো অল রিভার্সেবল ইঞ্জিনস আর ইকুয়ালি এফিসিয়েন্ট। এবারে যদি এই রিভার্সেবল স্টেপ না নিয়ে তুমি ইরিভার্সেবল স্টেপ নিতে এক বা একাধিক, তো দেখা যাচ্ছে এফিসিয়েন্সিটা আর রিভার্সেবলের মতো থাকতে হবে, তার থেকে কমে যাচ্ছে, অর্থাৎ 1 - T1/T2 থেকে কমে যাচ্ছে। দুটোকে কম্বাইন করে তুমি বললে এটা লেস ইকুয়াল টু 1 - T1/T2। ঠিক আছে? তাহলে এইখান থেকে দু তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো প্রথমে। আচ্ছা, প্রথম যে ইম্পর্টেন্ট পয়েন্টটা সেটা হচ্ছে যে তোমার যে ধরো তুমি যদি দেখতে পাচ্ছ যে যেহেতু অ্যাজ ইটাটা লেস ইকুয়াল টু 1 - T1/T2, এইটা if we demand that eta equal to 1, তখন কি হবে? then either T1 equal to 0 হতে হবে or T2 equal to infinity হতে হবে, কিন্তু both are absurd বা অসম্ভব। যে অ্যাবসলিউট টেম্পারেচার 0 হওয়া, 0 কেলভিন আনঅ্যাটেনেবল, আর তোমার হচ্ছে টেম্পারেচার ইনফিনিটি, দুটি অ্যাবসার্ড। তার মানে কি হলো যে আমি যদি ইটাটাকে 1 বলি, অর্থাৎ এফিসিয়েন্সিটা 1 বলি, সেটা দেখো তুমি কার্নোস থিওরেম থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ হতে পারে না, দিস ইজ অ্যাবসার্ড। তাহলে দিস ইজ দ্য কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। মানে কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স মূলত এটাই বলে যে এফিসিয়েন্সিটা 1 হতে পারবে না। এফিসিয়েন্সি 1 হতে গেলে কি হবে? সিঙ্কে কিছু ছাড়া চলবে না। তাহলে এবারে আমি এখানে এফিসিয়েন্সির এক্সপ্রেশন বের করে ফেললাম, এটা হচ্ছে 1 - T1/T2। তাহলে এবারে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ইকুয়াল সাইনটা লেস দেন সাইনটা তোমার ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে। এবার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি 1 তুমি কখন পাবে না? এটা পেতে গেলে তোমার T1 টা 0 হতে হবে, T2 টা ইনফিনিটি হতে হবে। এবার T1 টা 0 হতে পারে না বা T2 টা ইনফিনিটি হতে পারে না, যেটা অ্যাবসার্ড। তার মানে দিস ইজ দ্য কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। মানে কার্নোস থিওরেম, সেটা থেকে কিন্তু তুমি অটোমেটিক্যালি কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা পেয়ে যাচ্ছ। এটা এক নম্বর।
আচ্ছা 2 নম্বর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যদি ইফ T1 ইকুয়াল টু T2 হয়ে যেত দেন কি হতে পারছে, T1 ইকুয়াল টু T2 হয়ে গেলে ইটাটা তোমার বেসিক্যালি তুমি যদি বলো যে লেস ইকুয়াল টু 0 হয়ে গেল আর কি, মানে মানে লেস দেন তো আর হতে পারে না, আমি জাস্ট সেভাবে বলতে পারি ইকুয়াল টু তোমার 0 হয়ে গেল। হ্যাঁ, দেখো যদি T1 আর T2 সমান হয়ে যায় তাহলে 1 - 1 0 হয়ে গেল, তাহলে ইটাটা লেস ইকুয়াল টু 0, কিন্তু এফিসিয়েন্সি কখনো নেগেটিভ হতে পারে না, তার মানে এটা দাঁড়াচ্ছে ইটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে তোমার এই যে নেট ওয়ার্ক ডিভাইডেড বাই হিট অ্যাবজর্ব এটা তোমার 0 হয়ে গেল। এটা ইম্পর্টেন্ট করছে তোমার নেট ওয়ার্কটা বেসিক্যালি তোমার 0 হয়ে গেল ইফ ধরো Q2টা তোমার নট ইকুয়াল টু 0। যদি তোমার হিট নেয় তাহলে কিন্তু দেখো সে বেসিক্যালি কোনো ওয়ার্ক তোমার দিতে পারছে না, বা এটা অন্যভাবে বলতে গেলে জাস্ট আমি 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 জাস্ট উপরটাই বলছি, নিচটাকে অত স্পেসিফিক্যালি বললে একটু অসুবিধা আছে, যেটা হচ্ছে নেটওয়ার্কটা 0 হয়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি, ধরো তুমি যদি এরকম একটা ইঞ্জিনের কথা ভাবো, এটা একটা হিট রিজার্ভার 1, এটা তার একটা হিট রিজার্ভার 2, এর টেম্পারেচারটা ধরে নাও তোমার টাই, এরও টি হচ্ছে টেম্পারেচার, এরও তোমার টি টেম্পারেচার এইটা। এবারে এর মধ্যে যদি কোনো একটা ইঞ্জিন তুমি কানেক্ট করো, সে এইখান থেকে কিছুটা হিট নিয়ে কোনো ওয়ার্ক করতে পারবে কিনা, এখান থেকে কিছুটা হিট নিল, সে মাঝখানে কিছুটা ওয়ার্ক করবে, হ্যাঁ এটা কিছুটা ওয়ার্ক করবে, আর বাকি হিটটা ধরে সেখানে ছেড়ে দেবে। এইটা সার্টেনলি হচ্ছে এই যে জিনিসটা এটা তো পারবে কিনা। তোমার এই যে এফিসিয়েন্সির এক্সপ্রেশনটাকে তো 1 - T1/T2 পরিষ্কার বলে দিচ্ছে কি, T1 ইকুয়াল টু T2 হয়ে গেলে ইটাটা লেস ইকুয়াল টু 0, আর ইটা কখনো লেস হতে পারে না, মানে 0 থেকে কম হতে পারে না, মানে নেগেটিভ হতে পারে না, তার মানে বেসিক্যালি ইটা ইকুয়াল টু 0 বেরোলো। তার মানে কি দাঁড়ালো, যে যদি তুমি এমন একটা ইঞ্জিন নাও যেটা সেম, মানে যে দুটো হিট রিজার্ভারের মধ্যে কানেক্টেড আছে, দুজনের টেম্পারেচার সমান, তাহলে তুমি কোনো ওয়ার্কে কিন্তু হিটে কনভার্ট করতে পারবে না। তাহলে ইফ অ্যান ইঞ্জিন ইজ connected to two heat reservoirs of same temperature, then no heat can be converted into work, or efficiency must be 0. Efficiency must be 0. Efficiency must be 0. আচ্ছা, this discards the possibility of formation of perpetual machine of second kind. Perpetual machine of second kind, আমরা পারপিচুয়াল মোশন অফ ফার্স্ট কাইন্ড কি পেয়েছিলাম, বা পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড কি পেয়েছিলাম, সেখানে বলেছিলাম যে কোনো হিট দিচ্ছে না, তবে কোনো হিট দিচ্ছে না কিন্তু ওয়ার্ক পাচ্ছে, এটা হতে পারে কিনা, উত্তর ছিল ফার্স্ট ল থার্মানিস বলেছিলেন সেটা সম্ভব নয়। আর তারপরে পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ডটা কি, পারপিচুয়াল মেশিন বা পারপিচুয়াল মোশন মেশিনও বলা হয়। পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড কি বলছে, ধরো ব্যাপারটা হচ্ছে কি তোমাকে হিট নিতে হবে, নিয়ে তোমাকে ওয়ার্কে কনভার্ট করতে হবে। এবার সমুদ্রের জল হচ্ছে হিটের বিশাল আধার, তাহলে আমি যদি এমন করে একটা মেশিন বা ইঞ্জিন কানেক্ট করতাম যে সমুদ্রের জল থেকে হিট নিয়ে সমুদ্রের জলেই ফেলছে, অর্থাৎ যে হিট রিজার্ভার থেকে হিট নিচ্ছে সেই হিট রিজার্ভারই ছাড়ছে, বা যে টেম্পারেচার থেকে হিট নিচ্ছে এই টেম্পারেচারের হিট রিজার্ভারই ছাড়ছে, এবং তার জন্য যদি তুমি কোনো হিটকে ওয়ার্কে কনভার্ট করতে পারতে, সেটাকে বলা হতো পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড। এবার কথা হচ্ছে যে পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড কি হতে পারে, দেখো সেকেন্ড ল অফ থার্মানিস বলে দিচ্ছে না, সেটা হতে পারে না। যদি পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড হয়, অর্থাৎ সমুদ্রের জল থেকে হিট নিয়ে যদি সমুদ্রের জলই ফেলা হয়, তা T1 ইকুয়াল টু T2 হয়ে যায়, T1 ইকুয়াল টু T2 হয়ে গেলে কিন্তু এফিসিয়েন্সি 0 হয়ে যায়। তার মানে ইট ইজ দ্য সেকেন্ড ল অফ থার্মানাইমিক্স দ্যাট অ্যাকচুয়ালি ডিসকাস দ্য পসিবিলিটি অফ ফরমেশন অফ পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড। ঠিক আছে, এটা বুঝতে পারলে যে পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড কেন হতে পারে না। ঠিক আছে, হ্যাঁ স্যার।
দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে দেখো দুটো জিনিস, একটা হচ্ছে যে সকালে আমরা যে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটা পেয়েছিলাম, এটা কার্নোস থিওরেমের কিন্তু কনসিকুয়েন্সেস, বা অন্যভাবে বলতে গেলে কার্নোস থিওরেম এবং কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট তার বেসিক্যালি কিন্তু ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। কার্নোস থিওরেমটাকে দেখলে আমি কার্নোস থিওরেম প্রুফ করিনি, প্রুফটা করবো। কার্নোস থিওরেম তুমি প্রুফ করিনি, করবো, সেখান থেকে তুমি কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট আসতে পারো। আর একটা কেটা হচ্ছে যদি T1 = T2 হয়ে যায়, তাহলে কিন্তু দেখো কোনো হিটকেই কিন্তু তুমি ওয়ার্কে কনভার্ট করতে পারবে না। অর্থাৎ ডিসকাস দ্য পসিবিলিটি অফ ফরমেশন অফ পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড। ঠিক আছে, এই দুটো জিনিস বুঝতে পেরেছো? হয়েছে, বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে দেখো একটা জিনিস, ধরো তুমি এই যে একটা কার্নো ইঞ্জিনে বা রিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা 1 - T1/T2, তাই তো? T1টা হচ্ছে সিঙ্কের টেম্পারেচার, T2 হচ্ছে শেষের টেম্পারেচার। আর এইখান থেকে একটা জিনিস দেখো যে ইটা ক্যান বি ইনক্রিজড বাই, একটা হতে পারে বাই লোয়ারিং টেম্পারেচার অফ সিঙ্ক, T1 কমিয়ে হতে পারে, অথবা বাই রেজিং টেম্পারেচার অফ সোর্স T2। তাহলে এই দুটো পসিবিলিটি, যে এফিসিয়েন্সি অফ এ রিভার্সেবল ইঞ্জিন সেটা হচ্ছে 1 - T1/T2। এবার তুমি জাস্ট এই এফিসিয়েন্সিটা বাড়াতে পারো যদি সিঙ্কের টেম্পারেচার কমাও অথবা সোর্সের টেম্পারেচার বাড়াও। তাহলে লোয়ারিং টেম্পারেচার অফ সিঙ্ক, এটা যখন করবে কিপিং টেম্পারেচার অফ সোর্স অ্যাজ কনস্ট্যান্ট, অথবা রেজিং টেম্পারেচার অফ সোর্স কিপিং টেম্পারেচার অফ সিঙ্ক ইজ কনস্ট্যান্ট, সিঙ্ক অ্যাজ কনস্ট্যান্ট। তাহলে সোর্সটাকে ফিক্স থেকে সিঙ্কের টেম্পারেচার কমিয়েও তুমি এফিসিয়েন্সি বাড়াতে পারো, অথবা সিঙ্কের টেম্পারেচার ফিক্স থেকে সোর্সের টেম্পারেচার বাড়িয়ে তুমি এফিসিয়েন্সি তুমি বাড়াতে পারো। তুমি কোনটা করবে? আচ্ছা, কোনটা করার জন্য তুমি এক কাজ করো, ডেল ইটা বাই ডেল টি, ডেল ইটা বাই ডেল T1, এটা রিভার্সেবল, এইটাকে করলে কত বেরোয় না -1/T2 বেরোয়। আর ডেল ইটা রিভার্সেবল বাই ডেল T2 করলে কত বেরোয়, এটাকে T2 কে কনস্ট্যান্ট রাখো, এখানে T1 কে কনস্ট্যান্ট রাখো, এটা করলে T2 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত বেরোচ্ছে, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস T1/T2 স্কোয়ার হয়ে গেল এইটা। এবারে তুমি এক কাজ করো, যে যেহেতু সিঙ্কের ক্ষেত্রে টেম্পারেচার কমালে তবে এফিসিয়েন্সিটা বাড়ে, তার মডিউলাসটাকে নাও, ডিভাইডেড বাই ডেল ইটা রিভার্সেবল বাই ডেল T2, এটা T1, এই রেশিওটাকে নাও। মানে আমি এখানে কেন মডিউলাসটাকে নিলাম, কারণ এক্ষেত্রে টেম্পারেচার কমালে এফিসিয়েন্সিটা বাড়ে, মানে এটার মধ্যে একটা ইন্ট্রিনসিক নেগেটিভ সাইন আছে বলে মডিউলাসটা নিচ্ছি আর এটা। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা হয়ে যাচ্ছে প্রথমটা 1/T2, আর নিচটা কত থাকছে, নিচটা থাকে T1/T2 স্কোয়ার। তাহলে কত হচ্ছে না T2/T1 হচ্ছে। দেখো এইটা বেসিক্যালি গ্রেটার দেন 1, কারণ T2টা গ্রেটার দেন T1। তার মানে পরিষ্কার বোঝা গেল কি, যে যদি তুমি জাস্ট সিঙ্কের টেম্পারেচার কমিয়ে সোর্সের টেম্পারেচার ফিক্স রাখো, তার ক্ষেত্রে এফিসিয়েন্সি চেঞ্জটা বেশি হচ্ছে দেন সোর্সের টেম্পারেচার বাড়াচ্ছে, সিঙ্কের টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে। তার মানে কি হচ্ছে, একে দুটো অপশন আছে, তাহলে অপশন 1 যেটা, অপশন 1 ইজ প্রেফার্ড। ঠিক আছে, একে দুটো অপশন আছে না, এটা হচ্ছে তোমার, এটা প্রথমটা হচ্ছে অপশন 1, ধরো অপশন 1, আর পরেরটা হচ্ছে অপশন 2। অপশন 2, এই দুটো অপশনের মধ্যে ওই অপশন 1টা অ্যাকচুয়ালি বেটার। অপশন 1টাই তো লেখা, অপশন 1 ইজ প্রেফার্ড। বুঝতে পারলে? জাস্ট আমি এফিসিয়েন্সি বাড়ানোর দুটো রাস্তা পেলাম, একটা হচ্ছে সিঙ্কটাকে কমিয়ে অথবা সোর্সের টেম্পারেচার বাড়িয়ে। কোনটা করবে না, তুমি সবসময় হচ্ছে সোর্সের টেম্পারেচার ফ্রিজ থেকে সিঙ্কের টেম্পারেচার কমালে পার 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কিন্তু এফিসিয়েন্সি ইনক্রিজটা হচ্ছে অনেক বেশি হবে।
ঠিক আছে, বোঝা গেল? বুঝছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস শুধু একটুখানি বলে নি। এইখানে ধরো এই যে এরিয়া এনক্লোজটা, কোন একটা সাইক্লিক প্রসেসে তুমি ওয়ার্ক তো অলরেডি আমরা ওয়ার্ক নিয়ে তো আলোচনা করেছি ফার্স্ট সেমিস্টারে, মানে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সের মধ্যে। তোমার সাইক্লিক প্রসেসের নেট ওয়ার্কটা, হ্যাঁ, এই যে নেট ওয়ার্কটা তুমি ক্যালকুলেট করেছো না এখানে, এই নেট ওয়ার্কটা কিন্তু এই যে এরিয়াটা আমি কনসিডার করেছি, যে কোনো একটা সাইক্লিক প্রসেসে নেট ওয়ার্কটা সবসময় এরিয়া এনক্লোজড সেইটা হয়। এই ভেতরটা হচ্ছে তোমার বেসিক্যালি রিভার্সিবল সাইক্লিক প্রসেসের ওয়ার্কটা। আচ্ছা, কিউ টুটা কতটা? কিউ টুটা দেখো, তুমি যদি এই করো, এই স্টেপ ওয়ানে ওয়ার্ক যতটা, সেটাই বেসিক্যালি হিটের চেঞ্জের সঙ্গে সমান। মানে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে তোমার বেসিক্যালি কিউ টু। এটা কিউ টু, মানে স্টেপ ওয়ানে যতখানি হিট এসছে ততখানি ওয়ার্ক এসছে, তার আন্ডার এরিয়াটা সেটা হচ্ছে তোমার কিউ টু। এটা হচ্ছে তোমার কিউ টু। এবার এফিসিয়েন্সি যখন ক্যালকুলেট করলে দেখো, এই নেট ওয়ার্ক বাই হিট অ্যাবজর্ব, তার মানে এটা পরিষ্কার হচ্ছে এই দুটো এরিয়ার এই রেশিও তার সঙ্গে তোমার সমান হয়ে যাবে। মানে এটা পরীক্ষায় অনেক সময় পড়ে, যে দেখাও যে তোমার এই যে মানে মানে বা কার্নো সাইকেলটাকে পিভি ডায়াগ্রামের সাথে আঁকতে বলে, ফার্স্ট দ্য এরিয়া এনক্লোজ সিগনিফাই, এটা বলে। আর কখনো এরকম বলে যে দেখাও যে এফিসিয়েন্সিটা দুটো এরিয়া রেশিও হিসেবে তুমি লিখতে পারো। দেখুন আমি যেটা করেই ফেলেছিলাম, জাস্ট এই যে মানে এরিয়া এনক্লোজ যেটা, সেইটা নেট ওয়ার্কটা রিপ্রেজেন্ট করে। আর স্টেপ ওয়ানে হিট অ্যাবজর্ব যেটা, সেটা হচ্ছে যেটা আমি চিহ্নিত করলাম, সেই ওয়ার্ক, সেই হিটটা মানে কিউ টুটা হচ্ছে ওই এরিয়াটা রিপ্রেজেন্ট করে। এবং সেখান থেকে তুমি এফিসিয়েন্সি যখন ক্যালকুলেট করবে, দেখো দুটো রেশিও হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? হয়েছে? এটা এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম আর কি, যে এটা এটা লিখে রাখা ভালো, যে হাউ টু ইনক্রিজ এফিসিয়েন্সি ডট। দেখো, তাহলে আমরা অনেকটা জিনিস কভার করলাম। তাহলে আমাদের এই যে মানে এই যে আমি ফাইনাল কনক্লুশন পর্যন্ত এনে দিলাম, সেই কনক্লুশনের আগে কিন্তু আমাকে অনেক কিছু বলা হয়নি, সেই জিনিসগুলো আমাকে বলতে হবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে সেই জিনিসগুলোকে কভার করব। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি কি কি করব প্রথমে বলি। যে প্রথমেই যে কাজটাকে করতে হবে, যে এফিসিয়েন্সি অফ কার্নো ইঞ্জিন taking other than ideal gas as the ওয়ার্কিং সাবস্টেন্স। পার্টিকুলারলি ধরো ভ্যান ডর ওয়াল গ্যাসটাকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে ধরে তার এফিসিয়েন্সি আমি ক্যালকুলেট করবো, সেটা প্রথম স্টেপে আমরা এটা দেখবো। তারপর হচ্ছে এফিসিয়েন্সি অফ আদার রিভার্সিবল ইঞ্জিনস, efficiency of other reversible engines instead of Carnot engine, instead of Carnot engine, এটা দেখবো। তারপর হচ্ছে তোমার প্রুফ অফ দ্য কার্নোস থিওরেম, এটা দেখবো। তাহলে এই তিনটে জিনিস আমাকে ইনিশিয়ালি করতে হবে। করার পরে তারপরে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমরা করব, সেটাকে বলা হয় তোমার তোমার ওই একটা একটা নতুন স্কেল অফ টেম্পারেচার আমরা ডিফাইন করতে পারবো, থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার। হ্যাঁ, সেইটাকে আমরা করব, থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার। এইটা আমরা থার্ড ক্লাসে এই পুরো জিনিসটাকে কভার করার চেষ্টা করবো। তাহলে প্রথমে ওই যে যে কথাগুলো আমি মুখে বলে গেছি, যে এফিসিয়েন্সি অফ কার্নো ইঞ্জিন ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স, তাহলে আদার দ্যান আইডিয়াল গ্যাস,
হ্যাঁ, সেটাকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে নিয়ে আমি একবার করে দেখি না যে আদৌ এফিসিয়েন্সিটা পাল্টায় কিনা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কার্নো ইঞ্জিন একটা রিভার্সেবল ইঞ্জিন, কিন্তু কার্নো ইঞ্জিন ছাড়া অন্যান্য রিভার্সেবল ইঞ্জিন নিয়ে আমি দেখবো এফিসিয়েন্সিটা পাল্টায় কিনা। তারপর কার্নো যে দুটো ইম্পর্টেন্ট থিওরেম দেওয়া হলো যে ইফ দ্য ইঞ্জিনস আর কানেক্টেড টু সেম পেয়ার অফ হিট ডিজেনারেটরস দেন all reversible engines are equally efficient, সেটা থিওরেম 1। আর থিওরেম 2 হচ্ছে all irreversible engines are less efficient than the reversible one। এই দুটো জিনিস একটুখানি দেখতে হবে। তারপরে তোমার কার্নোর এই টেম্পারেচার স্কেল অফ থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার, সেইটা একটুখানি জাস্ট বলার দরকার পড়ছে। তো এই জিনিসগুলো আমাদের নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি করতে হবে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। তোমাদের বলো কোনো কিছু অসুবিধা আছে নাকি? যা বলেছি এখন পর্যন্ত সেখানে কারো কোনো প্রবলেম আছে কিনা বলে দাও। এন্ড অফ লেকচার 2। বলো কারো কিছু অসুবিধা আছে কিনা সেটা বলো। কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিছু? বলো। কিরে, যা বলেছি কিছু সমস্যা আছে? বাকি সবাই বুঝেছিস ঠিকঠাক করে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এইগুলো কিন্তু মানে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করে নিবি। প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করে নেওয়া দরকার। এগুলো মানে একটা মানে থার্ড সেমিস্টারে কিন্তু একদম সময় পাওয়া যাবে না। মানে সিলেবাসটা এতটাই বড় যে একদম মার্জিনালি মানে সিলেবাস শেষ হবে, সঙ্গে সঙ্গে তোমার পরীক্ষায় বসতে হবে। ওই জন্য এখন থেকেই না দিনের পড়া দিনে ভালো করে তৈরি করে নেওয়া দরকার আর কি। মানে যে জিনিসটা হয়ে যাচ্ছে একদম পুরোপুরি রেডি করে নেওয়া। তাহলে আস্তে 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 জিনিসটা ঠিক হয়ে যাবে।